ভাই একটা প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ কর। ভাই জন কোষ আর মাতৃকোষ কি একই? বুঝিনি, আবার একটু বলবি? জনন কোষ আর মাতৃকোষ। জনন কোষ আর হচ্ছে যে আমাদের মাতৃকোষ। আচ্ছা, মাতৃকোষের ব্যাপারটা বলি। মাতৃকোষের কনসেপ্টটা কোত্থেকে আসছে, মানে ধর মা থেকে হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম লাইক হচ্ছে সন্তান হয়, তাই না? আর জনন কোষ বলতে বোঝায় ওই মাতৃকোষ থেকে যা তৈরি হয় ওইটাকেই জনন কোষ বলি। এক তুই চিন্তা করতে পারস, আমাদের মাতৃকোষ থেকে শুক্রাণু ডিম্বাণু আসে, সেখানে শুক্রাণুটা আসে মাতৃকোষ বলতে বুঝাইতেছি বাবা থেকে, আর ডিম্বাণুটা আসে মাতৃকোষ বলতে বুঝাইতেছি হচ্ছে মা থেকে আসতেছে। মানে মাতৃকোষ বলতে বুঝাইতেছে আগের যে সেলটা থেকে এখন বর্তমানে যা পাইতেছি। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, 9টা 45 বেজে গেছে। আমি ক্লাস শুরু করার আগে আজকে দুই একটা কথা বলি। দেখ, তোরা হচ্ছে যে ক্লাস না করার অনেকগুলা কারণ আছে, ক্লাস করবি না, ক্লাস করতে ভালো লাগে না, এরকম অনেকগুলা কারণ দেখাইতে পারবি। ঠিক সেমভাবে আমারও ক্লাস না নেওয়ারও অনেকগুলা কারণ আছে। তো আমি হচ্ছে যে আমার যেরকম কারণগুলোকে কম্প্রোমাইজ করে ক্লাস নিতে আসছি, এরকমভাবে তোদেরও উচিত হইতেছে তোদের কোনটা ইম্পর্টেন্স সেটা বুঝা। বিশ্বাস কর, অনলাইনে আজকাল হইতেছে পেইড কোর্সের অভাব নেই, আমাদের থেকে ভালো কন্টেন্ট দিতেছে এরকম টিচারের অভাব নেই। আমি এটা ভালো করেই জানি যে অনলাইনে এখন যারা আছে, যারা পড়াইতেছে, তারা এখন অনেক ভালো পড়াইতেছে, অনেকে অনেক ভালো পড়াইতেছে। বাট ওইখানে আমি কি আলাদা করতেছি অথবা আমরা কি আলাদা করতেছি, আমাদের সাথে হইতেছে তোরা কথা বলতে পারতেছো, এটাই হচ্ছে আমার কাছে মনে হয় সব থেকে বড় বেনিফিট। আমি যখন অনলাইনে পড়তাম আমি কিন্তু টিচারদের সাথে কথা বলার মোটেও সুযোগ পাইতাম না, কারণ ওইখানে পড়তো হচ্ছে যে 1000-2000 স্টুডেন্ট। তো ওই ভাইয়ের তো কোনো দোষ নাই, কার সাথেই না কথা বলবে। এখন যেরকম যে আমাকে প্রশ্ন করছোস, এরকম হইতেছে যে কেউই হইতেছে আমাকে চাইলে প্রশ্ন করতে পারো, এটা একটা সুযোগ আছে, এর একটা বেনিফিট আছে। কিন্তু ওই যে টিপিক্যাল যে এখন যে অনলাইনে পেইড কোর্সগুলো চলতেছে, ওইখানে কিন্তু এই সুযোগটা নাই আমার কাছে পার্সোনালি মনে হয় আর কি। তো তোদের বুঝতে হবে যে তোদের কোনটা বেনিফিশিয়াল, তোদের জন্য কোনটা ভালো হবে। তোরা যদি নিজেদের ভালো না বুঝতে পারোস, আমি তো সারাদিন চিল্লায় গেলেও লাভ হবে না। ঠিক আছে, আরেকটা কথা তোদেরকে বলছিলাম হচ্ছে যে প্রবলেমগুলো জানানো, মানে তোদের পড়াশোনা রিলেটেড অথবা কোথাও কি কোনো প্রবলেম হইতেছে কি না, এই টাইপের প্রবলেমগুলো তোরা চাইলে যে কোনো সময় আমাদেরকে জানাইতে পারোস। এর মানে এই না যে যখনই মেসেজ দিবি তখনই রিপ্লাই দিব। আমি যখন ফ্রি হব অথবা আমরা যখন ফ্রি হব তখনই মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বাট অবশ্যই অবশ্যই রিপ্লাই দিব। এটা করতে পারোস। অনেকেই হচ্ছে কোয়েশ্চেন জিজ্ঞেস করোস, তোরা গ্রুপে মেম্বার আসোস অনেক, বাট কোয়েশ্চেন করে রেগুলার হচ্ছে যে এই রেগুলার বেসিসে কয়েকজনকেই দেখি যারা হচ্ছে যে আমাকে হচ্ছে নক দিতেছে, অথবা যা কেমিস্ট্রি যে পড়াইতেছে, ফিজিক্স যে পড়াইতেছে তাকে নক দিচ্ছে। তো এটা হচ্ছে যে তোদের উপর, তোরা কি চাইতেছস, যে তোরা যে সুযোগটা পাচ্ছস কথা বলার, এই যে মাইকটা অন করে কথা বলা, অথবা হচ্ছে যে আমাদের গ্রুপে আমাদেরকে মেসেজ করা, এই সমস্যা জানানো, পড়াইতেছি কোষের গঠন, বাট কোয়েশ্চেন করতে পারতেছস 8 নম্বর চ্যাপ্টার থেকে, 7 নম্বর চ্যাপ্টার থেকে, এরকম যে অনেকগুলা সুযোগ আছে, এই সুযোগগুলো কি তোরা কাজে লাগাইতেছস কিনা তোদের ব্যাপার। দেখ ভাইয়া, তোদের কাছে যদি মনে হয় তোর 1 ঘন্টা এখানে টাইম ওয়েস্ট হইতেছে, আমার কাছে মনে হয় তোর এখানে ক্লাস করে কোনো লাভ নেই। নিজের ভালো তো পাগলও বুঝে। তোর যদি মনে হয় এখানে যদি আমার থেকে কিছু নিতে পারস তাইলে থাক, নাইলে থাকিস না। যদি থাকতে হয় ওই রকম থাকার মতো ক্লাসগুলো কর, একদম নিয়ে যা ক্লাস থেকে যা বুঝতেছ, যা বুঝতে পারতেছস না জিজ্ঞেস করে যা, ডিরেক্টলি তো জিজ্ঞেস করতে পারতেছিস। আমি তো আর ওই যে কলেজের অথবা স্কুলের ওই টিচার না যে হইতেছে জিজ্ঞেস করলে আমি হচ্ছে যে মাইন্ড করবো, চিল্লাবো, এরকম তো কিছু না। আমাকে জিজ্ঞেস কর, আমি যদি এখন জানি আমি এখনই বলে দিব, আর যদি হয়তো বা আমি এখন না জানি আমি পরে জানাই দিব, এটাতে কোনো সমস্যা নাই। বাট তোদেরকে কিন্তু রেসপন্স করতে হবে। আবারও বলতেছি, মোটিভেশন 2 দিক থেকেই ধরে রাখতে হয়। তোরা যেমন মোটিভেশন হারাস, এরকমভাবে আমরা সবাইও মোটিভেশন হারাই ফেলতে পারি। কারণ স্টুডেন্ট সংখ্যা নাকি গতকাল 20-এর কম ছিল, এটা মোটেও ঠিক না। তোদের কাছে যদি মনে হয় যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ, ওইগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাইতে পারোস। বাট স্টুডেন্ট কমে যাওয়া এটাও ভালো কিছু না। আর তোদেরকে এটা একটা বলছিলাম শুরুতে ওরিয়েন্টেশন ক্লাসে, নিজেদের ফ্রেন্ডদেরকে জানানি। তো বিশ্বাস কর ভাইয়া, তুই যদি একটা জিনিস জানতেছস, একটা তোর কাছে ভালো লাগছে, ওই জিনিসটা কাউকে ছড়াই দিলে কখনো তুই কম জানবি না। পড়াশোনা কখনোই এরকম নিচু মন মানসিকতা দিয়ে হয় না। পড়াশোনা আরেকজনকে অবশ্যই হেল্প করে একসাথে আগাইতে হয়। ও যদি ভালো করে, ও যদি ভালো কিছু করতে পারে, তোর কি কোনো লস হবে? দুইজনে মিলে একসাথে ভালো করবি। এই টেন্ডেন্সিটা রাখাটা খুবই ইম্পর্টেন্ট। পড়াশোনা শিখে কি করবি যদি মন মানসিকতাই চেঞ্জ না হইতে পারে? আচ্ছা ঠিক আছে, অনেক কিছু বললাম, বাট আমার কাছে মনে হয় এটা বলা দরকার ছিল, তাই বলছি আর কি।
তোদের জন্য কোনো হচ্ছে যে ফিডব্যাক থাকে অবশ্যই জানাবে, ওগুলো অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। বাট তোরা হচ্ছে যে কি ফিডব্যাকও দিচ্ছস না, আবার হইতেছে ক্লাসও ঠিকমতো হইতেছে না বলতে গ্রুপে মেম্বার হচ্ছে যে 150 জনের মতো, বাট ক্লাস করতেছস হচ্ছে যে 30 জন 35 জন, মোটেও কিন্তু ঠিক না। কি জিনিসটা আমরা ইমপ্রুভ করতে পারি, আমরা জানি আমাদের অনেক ঘাটতি আছে, অনেক কিছু হচ্ছে যে করা বাকি, বাট আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করব। বাট তোদেরকে সাথে থাকতে হবে, এই একটা রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে? আমি শুরু করি। লাস্ট দিন আমরা কি পড়াইছিলাম? আচ্ছা, আরেকটা কথা, যারা হচ্ছে যে বায়োলজি কম্পিটিশনে পার্টিসিপেট করছোস তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ, অনেকে অনেক ভালো লিখছোস, ওইটার জন্য খোঁজা আমার খুবই প্যারা লাগছে। তো আমার কাছে পার্সোনালি জাস্ট মনে হয়েছে যে এই 3 জনেরটা মোটামুটি ভালো আছে কম্পারেটিভলি অন্যদের থেকে, এই জন্য ওই 3 জনকে চুজ করছি, বাট সবাই অনেক ভালো করছোস। আচ্ছা দেখ, আমরা পড়তেছি হচ্ছে কোষীয় অঙ্গাণুর ব্যাপারে। কোষীয় অঙ্গাণুর ব্যাপারে বলতে কি বুঝাইতেছি, আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে সেল নিয়ে, দেন সেকেন্ড ক্লাসে ভাইয়ারা কি পড়ছি, ভাইয়া পড়ছি হচ্ছে যে সেলের যে অঙ্গাণুগুলা, সেলের ভিতরে যা যা আছে ওগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পড়া শুরু করছি। আমরা খুব বেশি দূর যাই নাই, মেবি তো 3টা অঙ্গাণু নিয়েই পড়ছি। একটা হচ্ছে যে কোষ প্রাচীর, তারপর হচ্ছে যে কোষ ঝিল্লি, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া পড়ছি। আচ্ছা, তোদেরকে কি আমি একটা কোয়েশ্চেন করি, দেখ আমাদের গ্লাইকোলাইসিস, শ্বসনের যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, এটা কোথায় হয়? আমাকে কি অ্যান্সার বলতে পারবি? সাইটোপ্লাজমের মধ্যে। সাইটোপ্লাজমের মধ্যে। আর কেউ কিছু বলতে চাস? আর কেউ কি কিছু বলতে চাস? ওরটা কি ভুল হয়েছে? বুঝি নে ভাইয়া, আবার একটু বল। প্রশ্নটা হচ্ছে আমাদের যে শ্বসন বা রেসপিরেশনের যে 4টা ধাপ ছিল, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, দেন লাস্টেরটা হচ্ছে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমি কোয়েশ্চেন করছি আমাদের যে গ্লাইকোলাইসিস এই ধাপটা কোথায় হয়, এই কোয়েশ্চেনটা করছি তোদেরকে। গ্লাইকোলাইসিস কোথায় হয় বলতে পারবি? লাস্ট ক্লাসে কিন্তু পড়াইছি। কেউ একজন বলছিল সাইটোপ্লাজম, ও কি ভুল বলছে না সঠিক বলছে? কেউ কি কিছু বলতেছস? মানে মাইকটা অন করে কথা বলতে পারোস, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, এটাই সত্য কথা। বাট রেসপিরেশনের যে 4টা ধাপ, এই 4টা ধাপের মধ্যে আমাদের লাস্টের 3টা ধাপই কিন্তু কোথায় হয় ভাইয়া? লাস্টের 3টা ধাপই হচ্ছে যে আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, লাস্ট ক্লাসের পড়া। লাস্টের 3টা ধাপ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু আমাদের শ্বসনের জন্য মাইটোকন্ড্রিয়া অনেক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তোদের কাছে এবার একটা আমি কোয়েশ্চেন করি, ধর যেই সব সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই তাদের কি তাহলে শ্বসন হয় না? আবারও কোয়েশ্চেনটা করি, আমি বলছি শ্বসনের 4টা ধাপ, ওই 4টা ধাপের মধ্যে 3টা ধাপই কোথায় হয়? 3টা ধাপই হচ্ছে যে আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয়। একটা কোথায় হয়? একটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়। তাহলে চিন্তা করে দেখ, যেই সব কোষে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে না ওদের কি তাহলে শ্বসন হবে না? এখন অনেকের কাছে কোয়েশ্চেনও অ্যারাইজ করতে পারে, ভাইয়া শ্বসন মানে কি? শ্বসন মানে হচ্ছে যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই না, মানে কি অক্সিজেন নেই, এই অক্সিজেনের উপস্থিতিকে আমরা কি করি? গ্লুকোজকে জারিত করি, C6H12O6। গ্লুকোজকে জারিত করে সূর্যালোকের উপস্থিতিতে আমরা কি করি? আমরা হচ্ছে যে CO2 প্লাস H2O প্লাস হচ্ছে যে এটিপি তৈরি করি। মূল লক্ষ্য যেটা, এটিপি তৈরি করি, অনেক এটিপি তৈরি করি। তো চিন্তা করে দেখ, যেই সব কোষের আমাদের হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া থাকে না ওদের কি তেলে ভাইয়া কি শ্বসন হয় না? হয় ভাইয়া। আচ্ছা হয়। তো চিন্তা করে দেখ না, আমি তোদেরকে বলছিলাম মাইটোকন্ড্রিয়া হওয়ার জন্য তিনটা স্টেপই কোথায় হবে ভাইয়া? মাইটোকন্ড্রিয়াতে হবে। ওই 3টা স্টেপ হওয়ার জন্য মাইটোকন্ড্রিয়া ফার্স্ট অফ অল লাগবে। এখন যদি মাইটোকন্ড্রিয়াই না থাকে তাহলে কি ওই 3টা স্টেপ হবে ভাইয়া? না, হবে না। তাহলে কোনটা হবে? শুধুমাত্র 1 নম্বরটা হবে। 1 নম্বরটা তাহলে কি বললাম? 1 নম্বরটাকে বলছি গ্লাইকোলাইসিস। তাহলে যাদের হচ্ছে যে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকবে না ওদের তেলে আমাদের কি হবে? ওদের হচ্ছে যে শুধুমাত্র গ্লাইকোলাইসিস ধাপটা হবে। আরেকটা তোদের কাছে কোয়েশ্চেন করি, ধর যেই সব আমাদের ধর অক্সিজেন হয় নাই আমাদের, ধর হচ্ছে যে বডির মধ্যে অক্সিজেনের ঘাটতি ঘটছে, তখন কি আমাদের গ্লাইকোলাইসিস হবে? সরি, গ্লাইকোলাইসিস না, আমাদের তখন কি রেসপিরেশন বা শ্বসন হবে? না ভাইয়া। না ভাইয়া।
আচ্ছা, ব্যাপারটা এমন, আমি তোদেরকে বলি, অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা হচ্ছে শ্বসনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। কিভাবে দুইটা ভাগে ভাগ করতে পারি? একটাকে বলি হচ্ছে সবাত শোষণ, আরেকটাকে বলি হচ্ছে অবাত শোষণ। বাংলাটা শুনলেই কিন্তু বোঝা যায়। সবাত বলতে বুঝাইতেছি ভাইয়া, যেখানে হচ্ছে যে কী থাকবে, আমাদের অক্সিজেন থাকবে। অবাত শোষণে আমাদের কি হবে? অক্সিজেনটা থাকবে না। তাহলে বুঝতেই পারতেছোস, নর্মালি আমাদের ভাইয়া কি হইতেছে? সবাত শোষণ হইতেছে। এখানে আমরা কত অণু এটিপি পাই? এখানে হচ্ছে প্রায় আমরা 38 অণু এটিপি পাই। কোনো কোনো বইয়ে লেখা আছে 36 অণু এটিপি, এটা দেখে আবার ঘাবড়ানো যাবে না। ধরে নে 38 অণু এটিপি পাই অথবা 36। বাট তাহলে ভাইয়া যাদের হচ্ছে অবাত শোষণ হইতেছে, মানে যেই সব কোষের মধ্যে অক্সিজেন নাই অথবা ধর বডির মধ্যে কোনোভাবে অক্সিজেনের ঘাটতি ঘটছে, তাহলে কি ওই পুরো সেলটা অথবা বডির কোনো সমস্যা হবে? সমস্যা হওয়া সম্ভব? আচ্ছা, এটিপি কি ভাই? এটিপি হচ্ছে যে আমাদের শক্তি। তোর কাছে যেমন টাকা থাকলে তুই অনেক কিছু করতে পারস, তেমনি সেলের কাছে যদি এটিপি থাকে, সেলও আছে যে বিশাল শক্তিধারী হয়ে যায়। সেলে ওই এটিপি দিলে কি করতে পারে? তোরে টাকা দিলে তুই শপিং করবি। বাট সেল এটিপি থাকলে কি করে? সেল এটিপি থাকলে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া করে, সেল এতেই খুশি। ভাই রাসায়নিক বিক্রিয়া করলে কি লাভ হয়? রাসায়নিক বিক্রিয়া করে সেল নিজে হচ্ছে যে নিজের যেই জৈবিক কার্যাবলী ওইগুলো সম্পাদন করতে পারে। বুঝাইতে পারছি? তোর কাছে যেমন টাকা ইম্পর্টেন্ট, সেলের কাছে এটিপি ইম্পর্টেন্ট। সেলের কাছে ওইটাই হইতেছে আমাদের শক্তি। তাহলে এটিপি থাকা হচ্ছে যে আমাদের সেলের জন্য প্রচুর ইম্পর্টেন্ট অথবা উদ্ভিদ প্রাণীর জন্য প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে ভাইয়া তোদেরকে বলতেছি, যেখানে হচ্ছে যে অক্সিজেন নাই, তাহলে তাদের কি হবে? তারা কি মারা যাবে? আমি বলতেছি সবাত শোষণ অবাত শোষণের কথা। সবাত শোষণে অক্সিজেন লাগবে, অবাত শোষণ হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতি অবাত শোষণটা হয়। তাহলে আমি তোদেরকে বলতেছি অবাত শোষণের পরিণতিটা কি? লাইক শোষণ হওয়ার জন্য অক্সিজেনটা ইম্পর্টেন্ট, বাট অক্সিজেন ধর নাই, তখন কি সেলটা কি মারাই যাবে? এরকম একটা অবস্থা হবে না ভাইয়া। অবাত শোষণ হইলে এটিপি তৈরি হয়, বাট মিনিমাম অ্যামাউন্ট তৈরি হয়। কতটা? 2 অণু এটিপি তৈরি হয়। বুঝাইতে পারছস? এই যে এটিপি যে তৈরি হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে, তখন কত অণু হয়? 2 অণু এটিপি। তাহলে বুঝতেই পারতেছে এটা মোটেও ভালো কিছু না, তাই না? আমাদের অক্সিজেনটা অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে ভাইয়া তো দেখি কী বলছি, দেখ আমি বলতেছি অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতিতে আমরা রেসপিরেশন বা শ্বসনকে দুইটা ভাগে ভাগ করতে পারি। দুইটা ভাগ কি ভাইয়া? দুইটা ভাগ হইতেছে, একটাকে বলি হচ্ছে আমরা সবাত শোষণ, আরেকটাকে বলি হচ্ছে যে অবাত শোষণ। সবাত মানে কি ভাইয়া? এই যে সবাত বলতে হইতেছে আমাদের অক্সিজেনের উপস্থিতি থাকবে। আর অবাত শোষণ কি? অবাত শোষণ বলতে বুঝাইতে অক্সিজেন থাকবে না। অবাত শোষণ কি ভালো? অবশ্যই ভালো না। অবাত শোষণে আমাদের এটিপি কতটুকু তৈরি হয়? 2 অণু এটিপি তৈরি হয়। আর সবাত শোষণে এটিপি কত তৈরি হয়? 38 অণু এটিপি তৈরি হয়। কিভাবে তৈরি হয় না হয় এগুলো আমরা পরে জানবো, এখন আপাতত মাথা ঘামানো দরকার নাই। মাইটোকন্ড্রিয়া যেহেতু এখানে আছে, এই জন্য তাই বলে ফেললাম আর কি। রেসপিরেশনের 4টা ধাপ ভাইয়া। 4টা ধাপের মধ্যে 3টা ধাপই কোথায় হবে? 3টা ধাপই হইতেছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে হবে। একটা ধাপ বা যেটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস, এটা কোথায় হয় ভাইয়া? এটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়। মাইটোকন্ড্রিয়া যাদের থাকে না তাদের কি হবে? তাদের শুধুমাত্র গ্লাইকোলাইসিস হবে। অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপরে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সবাত শোষণ অবাত শোষণ। ঠিক আছে? বুঝাইতে পারছি? এটা গত ক্লাসে পড়া ছিল, জাস্ট গত ক্লাসে এগুলো মেবি আমি বলি নাই, এই জন্য এখন বলে ফেললাম আর কি। আমি কি আগাবো? তোরা কি বুঝছস? ভাইয়া হ্যাঁ বল। ভাইয়া গতকালকে যে পড়াইছিলেন যে প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, কিন্তু কেন থাকে না? আমাদের হচ্ছে প্রাককেন্দ্রিক কোষে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে না, কেন থাকে না? আচ্ছা, এটা একটা উদ্ভট প্রশ্ন হয়ে গেল না? আমি যদি তোরে জিজ্ঞেস করি তুই কেন মানুষ, তুই কেন হচ্ছে যে উদ্ভিদ হইলি না, এটা কি কোনো প্রশ্ন হইল? এখন কথাটা হইল যে যেই জিনিসটা যেমন, আচ্ছা আমি তোরে সায়েন্সের ব্যাপারটা একটু বুঝাই। সায়েন্স কিন্তু এমন না যে কোনো জিনিস ইনভেন্ট করে, কোনো জিনিস আগে থেকেই থাকে। সায়েন্স বিজ্ঞান জাস্ট ওই জিনিসটাকে জানায় মানুষকে যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে হয়। বিজ্ঞান আমাদেরকে জানাইছে যে প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, তাই আমরা জানি মাইটোকন্ড্রিয়া থাকে না। এখন তুই লাভটা কি? তুই জেনে লাভটা কি হলো? মাইটোকন্ড্রিয়া থাকে না, তুই জেনে লাভটা হলো তুই জানোস মাইটোকন্ড্রিয়া হচ্ছে যে আমরা বলি শক্তির কারখানা। মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে আমরা বিশাল এটিপি তৈরি করতে পারি শ্বসনের মাধ্যমে। তাহলে তোরা বুঝতেই পারতেছস প্রাককেন্দ্রিক কোষে তাহলে কি এটিপির পরিমাণ কেমন হবে? খুবই নগণ্য হবে, মানে তাদের শক্তির ভাণ্ডারটা অনেক নগণ্য হবে, অনেক ক্ষুদ্র হবে। তোরা বুঝতে পারতেছ প্রাককেন্দ্রিক কোষে নিউক্লিয়াসটা সুগঠিত না। নিউক্লিয়াসটা সুগঠিত না মানে কি? তাদের হচ্ছে যে আমাদের পরবর্তী যে প্রজন্ম তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেগুলো অবশ্যই কেমন হবে? নিম্নমানের হবে। এগুলো তাহলে তুই ধারণা করতে পারতেছস, তাই না? এটাই হচ্ছে যে মানে বেনিফিটস। এখন এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই উদ্ভুত প্রশ্ন, কেন থাকে না? থাকে না, এটা হচ্ছে যে অ্যাকচুয়াল কথা হইলে থাকে না। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ বল।
ওই যে এন্ডোসিম্বায়োসিসের প্রক্রিয়াটা একটু বুঝে দেয় তাহলে আরো ভালো। না, ওদেরকে বলছিলাম ব্যাকটেরিয়ার গল্পটা, তোদেরকে আমি লাস্ট ক্লাসে বলছিলাম, মনে আছে? ওই যে একটা যে মিথ আছে, ধারণা আছে, যে বলা হয় যে আমাদের এই যে মাইটোকন্ড্রিয়া আগে একটা ব্যাকটেরিয়া ছিল, মনে আছে? গত ক্লাসে লাস্টে যে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, বলতেছি। দেখ, তোদের বইয়ে আছে, বুঝছস? এইটা লাইনটা একদমই ইম্পর্টেন্ট না। যেসব লাইন ইম্পর্টেন্ট না ওগুলো আমি একটু কম বলি। দেখ, চিন্তা করে দেখ, এই যে এখানে আছে, আমি দেখাই, মার্ক করে দেখাই, একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। এক মিনিট, দেখ, এই যে এখানে যে আমাদের একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। কোয়েশ্চেন মার্ক মানে কি ভাইয়া? দেখাচ্ছি, এক সেকেন্ড। এই যে দেখ, একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে এখানে। কি ভাই, এখানে কি কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে? আমি তোদেরকে গল্প বলি। এটা একটা ছোট্ট একটা গল্প মানে কি? আমরা তো জানি প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা তো আমরা জানি, তাই না? কিন্তু সুকেন্দ্রিক কোষ, অনেকগুলো সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা আমরা হচ্ছে যে আবিষ্কার করে জানতে পারছি। তাহলে ভাইয়া মাইটোকন্ড্রিয়া কীভাবে এখন হচ্ছে বর্তমানে সুকেন্দ্রিক কোষে আছে? বিজ্ঞানীরা ধারণা করে যে আগে একটা পর্যায়ে মাইটোকন্ড্রিয়া ছিল হচ্ছে ব্যাকটেরিয়া, এক ধরনের ব্যাকটেরিয়া ছিল। যেই ব্যাকটেরিয়াটা কি হয়েছে, আমাদের যে কোনো একটা কোষে, সুকেন্দ্রিক কোষে ঢুকে গেছে। তাহলে কোথায় ঢুকলো? সুকেন্দ্রিক কোষে ঢুকে ওইখানে স্থায়ী হয়ে গেছে। বুঝাইতে পারছি? সুকেন্দ্রিক কোষে ওইখানে স্থায়ী হয়ে গেছে। পরবর্তীতে ওই ব্যাকটেরিয়া ওইখানেই স্থির হয়ে ওইটাকে আমরা পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া নামকরণ করছি। এটা ছোট্ট একটা গল্প, এটা কোনো ভিত্তি নেই, কোনো কিছু নেই। তোদের বইয়েও এটাকে হচ্ছে যে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, এরকম টাইপের একটা, মানে এটাকে হচ্ছে যে কোনো প্রুফ না, এগুলো জাস্ট একটা ধারণা, কনসেপ্ট। এই দেখ, এখানে কোয়েশ্চেন দেওয়া আছে। এখন পর্যন্ত এই তথ্য উপাত্ত থেকে এই ব্যাখ্যাটি অনুমান করা যায়। এটা কোনো হচ্ছে যে কোনো প্রুফ কিছু না, এটা জাস্ট একটা ধারণা, বুঝছস? এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাইস না। আমি তোদেরকে বলি, তোরা এখানে বায়োলজিস্ট হইতে আসছ নাই, তোরা এখানে ভালো একটা জায়গায় যাইতে আসছস। তোদের বুঝি খুব বেশি ইন্টারেস্ট থাকে, অবশ্যই পার্সোনালি জানাবি। সবার এরকম ইন্টারেস্ট নেই। আমি যখন এগুলো বলা শুরু করব, ম্যাক্সিমাম এখান থেকে লিভ নিবি। তো এই ম্যাক্সিমাম এই কাজটা তো আমি করতে যাব না। তোদের যদি পার্সোনালি খুব বেশি জানার ইচ্ছা থাকে, ভাইয়াকে নক দিস, অবশ্যই আমি তোদেরকে এমন কিছু জানাবো যেটা অবশ্যই তোর আগ্রহ সৃষ্টি করবে যে আচ্ছা এই জিনিসটা এভাবে হইতো। বাট সবাইকে এটা বলে লাভ নেই, এগুলো কখনোই তোদের হচ্ছে একাডেমিকলি লাগবে না, ইভেনচুয়ালি সামনেও লাগবে না। এই জন্য এগুলো নিয়ে মাথা ঘামানো দরকার নেই, যদি মাথা ঘামাইতে নাই চাস। আচ্ছা ঠিক আছে, আমি আগাই। আর কিছু কোয়েশ্চেন করবি? আমরা এখনও ক্লাসেই ঢুকতে পারি নাই, গত ক্লাসে আমরা এখন পর্যন্ত আসছি। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে যে নেক্সট যে কোষীয় অঙ্গাণু নিয়ে পড়বো সেটা হচ্ছে যে প্লাস্টিড। আচ্ছা ভাইয়া, তোদেরকে আমি একটা কোয়েশ্চেন করি। আমি তোদেরকে যখন কোষ প্রাচীর পড়াইছিলাম তখন বলছিলাম একটা কোষকে বাহির থেকে দেখে কিভাবে চিনবি, সেটা উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? ঠিক সেমভাবে আমি যদি এখন তোদেরকে বলি কোষের ভিতরে কোন জিনিসটা দেখে বুঝবি সেটা উদ্ভিদ কোষ না প্রাণী কোষ, সেটা হচ্ছে প্লাস্টিড। ভাইয়া, উদ্ভিদ কোষ হচ্ছে প্লাস্টিড থাকে, তাহলে ভাইয়া আমাদের কেন প্লাস্টিড থাকে না? প্লাস্টিড থাকার উপকারিতা কী? তুই একটা জিনিস চিন্তা করে দেখ, উদ্ভিদ সবসময় স্থির একটা জায়গায় দাঁড়ায় আছে। উদ্ভিদ নিজের প্রয়োজনে মুভ করতে পারতেছে না। আমরা যেরকম আমাদের ক্ষুধা লাগলে আমরা মুভ করে যা ইচ্ছা তা খেয়ে ফেলতে পারতেছি, উদ্ভিদ কি পারতেছে? উদ্ভিদ নিজের জায়গায় সবসময় স্থির। তার মানে কি? নিশ্চয়ই উদ্ভিদ গেলে বেঁচে আছে কীভাবে? উদ্ভিদের তো প্রাণ আছে, তাই না? বেঁচে আছে উদ্ভিদের ভিতর একটা কোষী। আচ্ছা দেখ, আমি তোদেরকে বলি, তোরা হচ্ছে নিজেরা যদি মাইক অফ না করস, আমি যদি অফ করে দিই তখন পুরো ক্লাসে আর কথাই বলতে পারবি না। এই জন্য বলতেছি তোরা সবাই নিজের মাইক অফ রাখ। তোদের যখন কোনো কোয়েশ্চেন থাকবে অবশ্যই তখন মাইকটা অন করিস, এছাড়া অন করা তো দরকার নেই। আচ্ছা দেখ, উদ্ভিদের মধ্যে, কোষের মধ্যে একটা কোষীয় অঙ্গাণু থাকে যেটা হচ্ছে প্লাস্টিড। ওইটার কাজ কি? ওইটার কাজ হইতেছে খাদ্যবস্তু তৈরিতে সাহায্য করে। তাহলে প্লাস্টিডকে আমরা কি বলি? প্লাস্টিডকে আমরা বলেছি রান্নাঘর বলি। কেন ভাইয়া রান্নাঘর বলি? কারণ এই প্লাস্টিডই আমাদের কি করে, সূর্যালোকের উপস্থিতিতে আমাদের হচ্ছে যে উদ্ভিদের জন্য অথবা কোষের জন্য খাদ্য তৈরি করে। এটি হচ্ছে প্লাস্টিডের কাজ। আমাদের কেন ভাইয়া থাকে না? আমাদের থাকে না কারণ ভাইয়া আমাদের প্রয়োজন নাই। আমরা নিজেরাই আমরা খাবার খাইতে পারতেছি, হাত দিয়ে প্রয়োজন অনুসারে যতটুকু প্রয়োজন খাবার খাইতে পারতেছি। বাট উদ্ভিদের যেহেতু এই সুবিধা নাই, উদ্ভিদে হচ্ছে যে প্লাস্টিড আছে, এই প্লাস্টিডটা কি করতেছে? উদ্ভিদের জন্য খাবার তৈরি করতেছে। তাহলে আমরা প্লাস্টিডকে কি বলতে পারি ভাইয়া? প্লাস্টিডকে বলতে পারি হচ্ছে খাবার তৈরি কারখানা। আচ্ছা ভাইয়া, প্লাস্টিডটা দেখতে কেমন? চিত্র প্রচুর ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এই চিত্রগুলো প্রচুর ইম্পর্টেন্ট। কিন্তু আমি যদি প্লাস্টিডে একটা চিত্র আঁকি, দেখাই। আচ্ছা দেখ, প্লাস্টিডের চিত্র আঁকি, তোরা দেখতে পাইতেছিস আমি দুইটা লেয়ার রাখছি, বাহিরের একটা লেয়ার, ভিতরের একটা লেয়ার, তাই না?
তাহলে বুঝতে পারতেছো প্লাস্টিডে আমরা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। ভিতরে পুরো জায়গাটাকে ভাই আমরা কি বলি? মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ভিতরের জায়গাটাকে আমরা কি বলতাম মনে আছে? ম্যাট্রিক্স বলতাম। আমরা প্লাস্টিডের ক্ষেত্রে ওই ম্যাট্রিক্স বা মাতৃকাটি আমরা কি বলি? এটাকে বলি আমরা স্ট্রোমা বলি। কি বলি ভাইয়া? স্ট্রোমা বলি। এই স্ট্রোমার মধ্যে কি থাকে? স্ট্রোমার মধ্যে আমাদের কয়েনের মতো অনেকগুলা গুচ্ছ থাকে। এই যে আমি যে একগুলা দলা দলা আঁকতেছি, এগুলো হচ্ছে যে গুচ্ছ, এগুলো হচ্ছে প্লাস্টিডের ভিতরে থাকে। এগুলাকে ভাই আমরা কি বলি? এগুলাকে একত্রে এই যে পুরোটাকে আমরা কি বলি? এগুলাকে বলি গ্রানাম বলি। আর যদি আমি সিঙ্গেল চিন্তা করতে চাই তখন সেগুলোকে আমরা কি বলবো? এই যে একটা জাস্ট একটাকে যদি কল্পনা করতে চাই তখন সেটাকে আমরা কি বলবো? থাইলাকয়েড বলবো। থাইলাকয়েড। তারপর হচ্ছে যে অনেকগুলা থাইলাকয়েড একসাথে মিলে ভাইয়া কি তৈরি করে? গ্রানাম তৈরি করে। তাহলে দেখ এখানেও থাইলাকয়েড 1টা 2টা 3টা 4টা এরকম 4টা মিলে এখানেও কি তৈরি করতেছে ভাইয়া? এখানে হচ্ছে আমাদের গ্রানাম তৈরি করতেছে। তাহলে তোরা চিন্তা কর, এখানে 2টা গ্রানামের চিত্র আঁকছি, অনেকগুলো আছে। তাহলে এই 2টা গ্রানামের মধ্যে তো তাহলে কমিউনিকেশন মেনটেন করা প্রয়োজন। এই কমিউনিকেশন মেনটেন করার জন্য তাদের মাঝখানে একটা নালী থাকে। এই নালীটাকে ভাই আমরা কি বলি? এই নালীটাকে আমরা বলি হচ্ছে যে স্ট্রোমা। এটাকে আমরা বলেছি ল্যামেলি বলি। দেখ ভাইয়া কি আঁকছে, আমি আবারও বলতেছি, আমি যদি ফ্রেশ করে আবার চিত্র একটা আঁকি দেখাই। ফার্স্টে দ্বিস্তর আঁকলাম, ভিতরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ ওইটাকে ভাইয়া কি নামকরণ করতেছি? স্ট্রোমা নামকরণ করতেছি। এই স্ট্রোমার মধ্যে ভাইয়া কি থাকে? আমাদের হচ্ছে যে কয়েন শেপটের অনেকগুলো থাইলাকয়েড থাকে। অনেকগুলো থাইলাকয়েড একসাথে মিলে কি তৈরি করে? আমাদের হচ্ছে গ্রানাম তৈরি করে। কি তৈরি করে? গ্রানাম তৈরি করে। এই একটা গ্রানাম, এদিকে আমি আরেকটা গ্রানামের চিত্র আঁকলাম। এই গ্রানাম দ্বয় আমাদের কমিউনিকেশন নিজেদের মধ্যে কিভাবে মেনটেন করে? মাঝখানে একটা নালীর মাধ্যমে। ওই নালীটাকে আমরা কি বলি? ওই নালীটাকে আমরা বলেছি ল্যামেলি বলি। বুঝাইতে পারছি? ল্যামেলি, বা এটাকে আমরা কি বলতে পারি? গ্রানাম ল্যামেলি বলা যায় আর কি। আচ্ছা দেখ কি আঁকলাম? আমাদের হচ্ছে যে একটা প্লাস্টিডের চিত্র আঁকলাম। প্লাস্টিডের চিত্রতে ভাইয়া কি কি আঁকছি দেখ? 2টা লেয়ার আঁকছি, বহিস্তর অন্তঃস্তর। মাঝখানে জায়গাটাকে এই যে পুরো যে ম্যাট্রিক্স যেটাকে আমরা বলতাম সেটাকে আমরা প্লাস্টিডের ক্ষেত্রে কি নামকরণ করি? স্ট্রোমা বলি। কি বলি? ম্যাট্রিক্স, বা এটাকে আমরা স্ট্রোমা বলতে পারি। এরপরে আমরা কি বলি? আমাদের হচ্ছে যে অনেকগুলো থাইলাকয়েডের মতো থাকে। এই যে আমাদের হচ্ছে যে কি বলে থালা শেপটের, এগুলো থাইলাকয়েডগুলো একসাথে মিলে আমাদের কি তৈরি করে? গ্রানাম তৈরি করে। অনেকগুলো গ্রানাম একসাথে নিজেদের মধ্যে কমিউনিকেশন কীভাবে মেনটেন করে? এটাকে মেনটেন করে হচ্ছে যে আমাদের ল্যামেলির মাধ্যমে। কিভাবে মেনটেন করে? ল্যামেলির মাধ্যমে। আচ্ছা একটা জিনিস ভুল বলে ফেলছি, দাঁড়া এক সেকেন্ড। এটাকে মাঝখানে যে জায়গাটা, এটাকে আমরা ম্যাট্রিক্সই বলি। ম্যাট্রিক্স, সরি ভুল বলে ফেলছি। মাঝখানে যে জায়গাটা সেটাকে বলি ম্যাট্রিক্স। আর হচ্ছে যে এই যে নালীটা, ওই নালীটাকে আমরা কি বলি? নালীটাকে বলেছি স্ট্রোমা ল্যামেলি বলি। ভুল হয়ে গেছে, সরি। দেখ আবারও বলতেছি, কি বলতেছি? আমাদের প্লাস্টিডের 2টা লেয়ার থাকে, মাঝখানে যেটা সেটাকে বলি ম্যাট্রিক্স। আর হচ্ছে যে থালার মতো যে কয়েন শেপটের, এগুলা প্রত্যেকটাকে কি বলি? আমরা থাইলাকয়েড বলি। থাইলাকয়েড। আর অনেকগুলো থাইলাকয়েড একসাথে মিলে আমাদের কি তৈরি করে? গ্রানাম তৈরি করে। আর গ্রানাম দ্বয় তাদের নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেশন মেনটেন করে? স্ট্রোমা ল্যামেলির মাধ্যমে কমিউনিকেশন মেনটেন করে। আচ্ছা ঠিক আছে। প্লাস্টিডের আমাদের প্রকারভেদ যদি আলোচনা করতে যাই, প্লাস্টিড ভাইয়া কত প্রকার? প্লাস্টিড হচ্ছে ভাইয়া 3 প্রকার। 3 প্রকার কি কি? আচ্ছা দেখ প্লাস্টিড হচ্ছে যে 3 প্রকার কি কি? একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, 2 কি ভাইয়া? ক্রোমোপ্লাস্ট। আচ্ছা হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট। 3 হচ্ছে যে আমাদের লিউকোপ্লাস্ট। আমি হচ্ছে যে একটা কাজ করি, আমি তোদেরকে পার্থক্য আকারে লিখে দিই। পার্থক্য আকারে লিখলে কী হবে? তোরা হচ্ছে কম্পেয়ার করতে পারবি। তাহলে আমি যদি একটা আলাদা একটা পেজে যাই, এদিকে হচ্ছে যে আমরা বিষয় মানে কি কোন বিষয়ে পার্থক্য করতেছি, আর এদিকে হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে যে আমাদের ক্রোমোপ্লাস্ট, এরপরে হচ্ছে যে আমাদের লিউকোপ্লাস্ট।
আচ্ছা, ফার্স্ট কোন বিষয় আলাদা করতে পারি? আমি যদি ফার্স্টের বিষয়টা যাই, সেটা হচ্ছে বর্ণ। তোরা জানোস ক্লোরো মানে কি? ক্লোরো ওয়ার্ডটার মানে কি জানোস? ক্লোরো ওয়ার্ডটা বলতে বুঝাইতেছে সবুজ। তাহলে বুঝতেই পারতেছস ক্লোরোপ্লাস্ট যেই সব আমাদের প্লাস্টির যেই সব হচ্ছে থাকবে, যারা থাকবে ক্লোরোপ্লাস্ট, তাদের বর্ণটা কেমন হবে ভাইয়া? তাদের বর্ণটা হচ্ছে সবুজ হবে। ক্রোমোপ্লাস্ট মানে কি? ক্রোমোপ্লাস্ট বলতে বোঝায় আমাদের ক্রোমো বলতে অনেকগুলো রঞ্জক ধারণকারী বোঝায়। কি কি রঞ্জক হইতে পারে ভাইয়া? আমাদের হলুদ হইতে, হ্যাঁ বিভিন্ন হইতে পারে, হলুদ, কমলা, তারপর হচ্ছে লাল, এরপরে হচ্ছে যে আরেকটা কী হইতে পারে, আরেকটা হচ্ছে যে নীল হইতে পারে। এরপরে আসি যদি লিউকোপ্লাস্ট, লিউকো বলতে বোঝায় সাদা। সাদা কি কোনো বর্ণ? না, তাহলে আমাদের বর্ণহীন লিউকো। তো আচ্ছা, তোরা কি একটা জিনিস জানোস, লিউকোসাইট নাম শুনছস? লিউকোসাইট, লিউকোসাইট বলতে বোঝায় হচ্ছে যে আমাদের শ্বেত রক্তকণিকা, মানে হচ্ছে যে আমাদের আরবিসি যেরকম ডাব্লিউবিসি, এই লিউকোসাইট বা এটাকে আমরা বলি হচ্ছে ডাব্লিউবিসি বলি। তাহলে বুঝতেই পারতেছো লিউকো মানে কি? লিউকো জিনিসটা কি ডিনোট করতেছে? হোয়াইট ডিনোট করতেছে। আর আমরা জানি হোয়াইট মানে কি? বর্ণহীন। আচ্ছা ঠিক আছে, এরপরে যাই, আমরা একটা ভাগে ভাগ করতে পারলাম বর্ণ। তাহলে ক্লোরোপ্লাস্টের বর্ণ কেমন হবে ভাইয়া? সবুজ হবে। ক্রোমোপ্লাস্ট হচ্ছে বিভিন্ন ধরনের হইতে পারে, হলুদ, লাল, কমলা, নীল হইতে পারে। লিউকোপ্লাস্ট কেমন হবে? লিউকোপ্লাস্ট হচ্ছে আমাদের বর্ণহীন হবে। এরপরে কিভাবে ভাগ করতে পারি? এরপর হচ্ছে রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ বলতে কি বুঝাইতেছি দেখ, রঞ্জক পদার্থ বলতে বুঝাইতেছি আমাদের এই যে আমরা সবুজ বলতেছি না, এই সবুজ রঙের জন্য দায়ী কে? এই যে দায়ী যেই পদার্থটা, ওইটাকে আমরা কি বলতেছি? রঞ্জক পদার্থ বলতেছি। আমি আবারও বলতেছি, এই যে ক্লোরোপ্লাস্টের যে বর্ণ বললাম সবুজ, অথবা ক্রোমোপ্লাস্ট যে বিভিন্ন বর্ণ, এগুলার জন্য দায়ী পদার্থ কোনগুলা, মানে কোনগুলার জন্য এই বর্ণগুলা ধারণ করে, ওইগুলাকে আমরা কি বলি? রঞ্জক পদার্থ বলি। তাহলে তোদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট এটা বর্ণ কেমন? সবুজ, তাই না? অবশ্যই সবুজ রঙের জন্য একটা পদার্থ থাকবে, ওই সবুজ রঙের জন্য যে দায়ী পদার্থ, ওইটাকে আমরা কি বলি? ওইটাকে বলি ক্লোরোফিল বলি। ক্লোরোফিল বলি। দেখ এখানে যদি ক্লোরো মানে অলরেডি তোদেরকে বলে ফেলছি, ক্লোরো মানে কি? সবুজ। আর ফিল ওয়ার্ডটা মানে কি? ফিল বলতে বোঝায় আকর্ষী, মানে সবুজ আকর্ষী। তাহলে বুঝতেই পারতেছস এই ক্লোরোফিল রঞ্জক থাকার কারণে আমাদের ক্লোরোপ্লাস্টের বর্ণ কেমন হয়? সবুজ হয়। আমি কি বুঝাইতে পারছি? আমাদের ক্লোরোপ্লাস্ট যে এটা যে সবুজ। আচ্ছা শেষ করতে দে, ঠিক আছে আমার শেষ করতে দে, তুই পড়ানোর পরে দেখ এই জিনিসটাকে আমি বলি কিনা। দেখ ক্লোরোফিল, ক্লোরোফিলের জন্য ক্লোরোপ্লাস্টের বর্ণ কেমন হয়? সবুজ হয়। তাহলে এবার কোয়েশ্চেনটা কেমন আসতে পারে ভাইয়া? কোয়েশ্চেন আসতে পারে ক্লোরোপ্লাস্ট যে সবুজ, এটার জন্য দায়ী রঞ্জক পদার্থ কোনটা? সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলের জন্যই আমাদের হচ্ছে ক্লোরোপ্লাস্টের বর্ণ কেমন হয়? সবুজ হয়। আচ্ছা এরপর আসি ক্রোমোপ্লাস্ট। দেখ ভাইয়া ক্রোমোপ্লাস্টের বর্ণ তো বিভিন্ন, 4টা বর্ণ। তাহলে অবশ্যই এই 4টার জন্য 4 রকমের রঞ্জক পদার্থ প্রয়োজন। 4 রকম কি হইতে পারে? দেখ আমাদের যদি হলুদের কথা চিন্তা করি, ফার্স্টেরটা হলুদের ক্ষেত্রে আমাদের কোন রঞ্জক পদার্থ থাকে? থাকে হচ্ছে জ্যান্থোফিল। জ্যান্থোফিল থাকে। জ্যান্থোফিল রঞ্জক পদার্থ থাকার জন্য ক্রোমোপ্লাস্টের বর্ণ কেমন হয়? হলুদ হয়। তাহলে জ্যান্থোফিলের জন্য কেমন হয়? হলুদ হয়। এরপরে লাল, লালের জন্য কোন রকম রঞ্জক পদার্থ থাকবে? লালের জন্য থাকবে হচ্ছে ক্যারোটিন থাকবে। ক্যারোটিন রঞ্জক পদার্থের জন্য আমাদের আচ্ছা হ্যাঁ সরি হ্যাঁ আচ্ছা হ্যাঁ ক্যারোটিন সরি ভুল বলছি, হ্যাঁ ক্যারোটিনের জন্য হয় কমলা। আচ্ছা তোরা কি জানোস যে একটা আছে না গাজর, গাজরের ইংলিশ কি বলতো? গাজরের ইংলিশ জানোস? ক্যারট, তাই না? ওই ক্যারট থেকে আসছে, সরি ভুল বলছি, হ্যাঁ ক্যারট থেকে আসছে। ক্যারোটিনের হচ্ছে যে কমলা। এরপরে যদি আসি হচ্ছে যে লাল, লালের জন্য কোনটা? লালের জন্য হচ্ছে ফাইকোএরিথ্রিন। ফাইকোএরিথ্রিন, এই ফাইকোএরিথ্রিনের জন্য আমাদের কি হয়? আমাদের হচ্ছে যে লাল বর্ণ হয়। বাকি রইল কি? নীল। এই নীলের জন্য আমাদের কোনটা? নীলের জন্য হচ্ছে ফাইকোসায়ানিন।
ফাইকোসায়ানিনের জন্য আমাদের কি হয়, নীল হয়। দেখ ভাইয়া কি বলতেছি, এই যে ক্রোমোপ্লাস্ট যে বিভিন্ন বর্ণ হয়, প্রত্যেকটা বর্ণের জন্য আমাদের রঞ্জক পদার্থ থাকে। ওই রঞ্জক পদার্থ যদি থাকে তখন হচ্ছে ওই বর্ণটা ধারণ করবে। তাহলে যেই সকল ধর উদ্ভিদে, আমাদের উদ্ভিদ কোষে আমাদের আমাদের কি থাকতে পারে, আমাদের ধর ফাইকো এরিথ্রিন থাকলো, ওইটার বর্ণ কেমন হবে, লাল হবে, তাই না? লাল হবে। ক্যারোটিন থাকলে কেমন হবে? আচ্ছা, এটা প্যাচ লাগে আমার, বুঝছো? আমি জানি তোদেরও প্যাচ লাগতে পারে। ক্যারোটিন আর ফাইকো এরিথ্রিনটা প্যাচ লাগে। তো এটা কীভাবে মনে রাখবি? আমার এভাবে মনে থাকতো, ধর এরিথ্রিন ওয়ার্ডটা কোত্থেকে আসছে, যেখানে যে এরিথ্রিন লিখতে পাচ্ছস, এরিথ্রিন ওয়ার্ডটা আসছে হচ্ছে যে ইরাইথ্রোসাইট থেকে। এটার সাথে রিলেটেড ইরাইথ্রোসাইট মানে কি জানোস? ইরাইথ্রোসাইট মানে হচ্ছে যে আরবিসি, মানে রেড ব্লাড সেল। তাহলে এই আর এখানে হচ্ছে ইরাইথ্রো, তখন মনে থাকে আর কি, বুঝছস? আর ক্যারোটিন কিভাবে মনে রাখবি? ক্যারোটিন তো হচ্ছে গাজরের সাথে কম্পেয়ার করে মনে রাখতে পারবি, ঠিক আছে? তাহলে দেখ, আমরা হচ্ছে রঞ্জক পদার্থটা জানলাম। এখন কথাটা হইলো, বলতো আমাকে লিউকোপ্লাস্টের জন্য কোন রঞ্জক পদার্থ থাকবে? লিউকোপ্লাস্টের জন্য কোন রঞ্জক পদার্থ থাকবে বলতে পারবি? কোনোটাই থাকবে না, তাই না? কারণ যদি থাকতো তখন তো এটা নিশ্চয় একটা বর্ণ ধারণ করতো। যেহেতু আমাদের কোনোটা নাই, এই জন্য লিউকোপ্লাস্টের বর্ণ কেমন হয়? লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন হয়। বুঝাইতে পারছি? প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউগুলা। এরপরে আসি, আর কী ভাগে ভাগ করতে পারি? ধর এখন ভাগ করলাম, এটা বর্ণটা কেমন, আমাদের হচ্ছে যে এটা রঞ্জক পদার্থ কোনগুলা পড়ে ফেলছি। দেন আমরা যদি ভাগ করতে চাই, কীভাবে ভাগ করতে পারি? কোথায় থাকে, ধর ক্রোমোপ্লাস্ট কোথায় থাকতে পারে, ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে, অথবা লিউকোপ্লাস্ট কোথায় থাকে, এভাবেও ভাগ করতে পারি। বলতো আমাদের ক্রোমোপ্লাস্ট কই থাকবে? তোরা উদ্ভিদের কোন অংশটা সবুজ দেখো সেটা আমাকে বল। পাতা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে যে কোথায়, তাহলে আমাদের এই যে শুরুতে ক্লোরোপ্লাস্ট বা সবুজ, উদ্ভিদের কোন অংশটা সবুজ? উদ্ভিদের হচ্ছে পাতা সবুজ। আর কোনটা সবুজ হতে পারে? আচ্ছা হ্যাঁ, তাহলে পাতা, কচিকাণ্ডও থাকবে। কচিকাণ্ডটা দেখতে কেমন হয়? এটা সবুজ ধরনের হয় না? তাহলে এখন তোরা বুঝতে পারবি, কোনো ধর হচ্ছে তোরা কোনো কচিকাণ্ড নিলি অথবা পাতা নিলি, ওইটার বর্ণ যখন সবুজ দেখবি তোরা অবশ্যই বুঝতে পারবি ওই পাতার যে কোষগুলা, ওই কোষগুলার মধ্যে আমাদের কি আছে ভাইয়া? ওই কোষগুলার মধ্যে নিশ্চয়ই আমাদের কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে, তাই না? তাহলে পাতা, আর একটা হচ্ছে আমাদের কচিকাণ্ড। আচ্ছা বলতো, এই যে এরপরে কি আছে আমাদের? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কই কই থাকে? মা হলুদ, কমলা, লাল, নীল, এগুলো কই দেখো উদ্ভিদে? আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে ফুলে দেখি। ফার্স্ট অফ অল বিভিন্ন রঙের ফুল হয়, ওই বিভিন্ন রঙের ফুলের জন্য কে দায়ী ভাইয়া? এই বিভিন্ন রঙের ফুলের জন্য আমাদের দায়ী হইতেছে ক্রোমোপ্লাস্ট দায়ী। তাহলে আমাদের ফুলে থাকে ফার্স্ট অফ অল। আর কই থাকতে পারে বলতো? লাল শাক। আচ্ছা লাল শাকে থাকে কেন? লাল শাকে থাকে বলতো? লাল শাকে কি থাকবে এটা বল। হ্যাঁ, তারপর কি হয়? লাল হয়, তাই না? আমাদের এটার মধ্যে নিশ্চয়ই তাহলে কি থাকবে? ফাইকোএরিথ্রিন থাকবে। আচ্ছা, এমনি কোথায় কোথায় থাকে? এভাবে স্পেসিফিক উদ্ভিদ না, তোরা ওভারঅল চিন্তা কর। আমাদের এই যে উদ্ভিদের কোন কোন অংশগুলা হলুদ, লাল, কমলা, নীল এরকম বিভিন্ন রঙের হয়? ফার্স্ট অফ অল তো বল, ফুল আর ফল। আচ্ছা ফলের কি থাকে? ফলের বাহিরের ত্বকটা। তাহলে ফল ত্বক। লাইক ধর হচ্ছে যে আমের কথা চিন্তা কর, আম হচ্ছে বাহিরের থেকে চিন্তা করলে লাল হইতে পারে, হলুদ হইতে পারে। তারপর হচ্ছে তোরা যদি আমাদের হচ্ছে এছাড়া অন্যান্য যদি আমাদের কি চিন্তা করতে পারোস, ফলের কথা চিন্তা করতে পারোস, ফলের বাহিরের ত্বকটা বিভিন্ন রঙের হয় না? তো এই রঙের জন্য নিশ্চয়ই কে দায়ী? আমাদের ক্রোমোপ্লাস্ট দায়ী। এছাড়া আর কই হইতে পারে বলতো? স্পেসিফিকলি যদি একটাই বলতে চাই, সেটা হচ্ছে গাজরের মূল। এখন বলতো গাজরের মূলে কি থাকবে? গাজরের মূলে অবশ্যই ক্যারোটিন থাকবে। আমি যদি একটা গাজরে হ্যাঁ, যদি ধর এটা গাজর রাখতে চাই, এই টাইপের থাকে না, এটাকে হচ্ছে যে আমরা গাজরের মূল বলতেছি, বুঝছো? যেটা গাজরের যে অংশটা আমরা খাই সব হবে, ঠিক আছে? তুই যা যা আশেপাশে দেখতে পারতেছস ওগুলা যেই রঙের জন্য, তুই যদি নীল দেখোস তাহলে বুঝতে পারবি ওই নীলের জন্য কে দেয় ভাইয়া? ফাইকোসায়ানিন দেয়। তুই যদি লাল দেখোস ওইটার জন্য কে দায়ী হবে? ফাইকোএরিথ্রিন দেয়। তুই যদি কমলা দেখোস, কমলা হচ্ছে যে মোস্টলি হচ্ছে যে আমরা গাজরেই দেখি, তাহলে কমলার জন্য কে দেয়? ক্যারোটিন দেয়। তুই যদি হলুদ দেখোস তাহলে কে দায়ী হবে? আমাদের জ্যান্থোফিল দায়ী হবে। বুঝাইতে পারছি?
আচ্ছা জি ভাইয়া। এরপরে আসো হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টে কি, লিউকোপ্লাস্ট কই দেখোস তোরা, অথবা ফুলের কোন জিনিসটা আমাদের বর্ণহীন থাকে বলতো? মূল, ব্রণ, আচ্ছা, যেটা হচ্ছে মাটির নিচে থাকে, সিম্পল কথা, তাই না? যেটা মাটির নিচে থাকতেছে সেটাই আমাদের কি, সেটাই হচ্ছে যে আমাদের বর্ণহীন হয়। কেন ভাইয়া মাটির নিচে থাকলে কেন বর্ণহীন হবে? কারণ মাটির নিচে তো ভাইয়া সূর্য যাইতে পারে না, ওই সূর্যটাকে ইউজই করতে পারে না আমাদের হ্যাঁ, তাহলে আমাদের এত মোটা হয়ে গেছে কেন? মূলে থাকতে পারে। তারপর আমাদের কই থাকে? আমাদের হচ্ছে জনন কোষ, জনন কোষ, এরপর হচ্ছে ভ্রূণ। এগুলো হচ্ছে, এগুলোর মধ্যে হচ্ছে সূর্য আলো যাইতে পারে না। এগুলো কেমন বর্ণ হয়? এগুলো হচ্ছে যে আমাদের হচ্ছে বর্ণহীন হয়, ভ্রূণ। আচ্ছা, আমি লাস্ট আরেকটা কি প্যারা ভাগ করা যায়? হ্যাঁ, আচ্ছা আরেকটা প্যারা ভাগ করি, দেখ। আকার, আকৃতি কাজ দিয়ে তো ভাগ করা যাবে ভাইয়া। কাজ, কাজ দিয়ে কি ভাগ করব? আচ্ছা ঠিক আছে, কাজ, ঠিক আছে, লাস্ট কাজ দিয়ে ভাগ করি একটা। কাজ দিয়ে কি হবে বলতো? আমাদের তুই উদ্ভিদের যে সবুজ অংশটা, লাইক পাতা, পাতার কথা চিন্তা কর। পাতার কাজ কি? পাতা কি করে? সবুজ উদ্ভিদের যে পাতা, ওই পাতার কাজ কি? ওই পাতার কাজ হইতেছে আমাদের খাদ্য প্রস্তুত করা। তাহলে বুঝতেই পারতেছস, আমাদের পাতা যেহেতু সবুজ, এই সবুজে কিভাবে খাদ্য প্রস্তুত করে আমি তোদেরকে দেখাই মেকানিজমটা কি হয়। খাদ্য প্রস্তুত করা, ফার্স্ট অফ অল খাদ্য প্রস্তুত করা কি হয়? ধর এটা একটা পাতা, ছবি আঁকলাম একটা। এখানের মধ্যে আমি যদি এটাকে জুম করি, ধর এখানে একটা কোষ আছে, এই কোষটাকে আমি জুম করলাম, এই যে বিশাল কোষটাকে আমি বাহিরে নিয়ে আসলাম, বাহিরে নিয়ে আসে এই যে বিশাল বড় করে কোষটা আঁকলাম। এই কোষের মধ্যে ধর কি আছে? আমাদের ভিতরে আছে ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক আছে? বাহিরে যে জিনিসটা আঁকতেছি এটা কি? সেল। আর ভিতরে যে জিনিসটা দেখাইতেছি এটাকে কি বলতেছি? ক্লোরোপ্লাস্ট। বুঝছস? ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে আমি যদি ক্লোরোপ্লাস্টের এখন চিত্রটা এঁকে ফেলি, ক্লোরোপ্লাস্টের চিত্রটা কেমন হবে? এরকম থাকবে। আমাদের হচ্ছে এখানে থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড মিলে আমাদের গ্রানাম, তারপর এরকম হচ্ছে গ্রানাম থাকবে। ওদের সাথে সংযোগটা কি হবে? আমাদের হচ্ছে ল্যামিলি, বারবার ভুল করি, এটা হচ্ছে স্ট্রোমা ল্যামিলি হবে কিন্তু, ঠিক আছে? স্ট্রোমা ল্যামিলি। তাহলে চিন্তা করে দেখ, এখানে আমাদের কি আছে? সূর্য আছে। কি হয় দেখ, সূর্যের আলোটা আমাদের হচ্ছে যে এই যে ক্লোরোপ্লাস্টটা নেয়, শোষণ করে, শোষণ করে আমাদের কি হয়? এই যে থাইলাকয়েডের যে মেমব্রেন, এই থাইলাকয়েডের মধ্যে সূর্যের আলো শোষণ করার জন্য বিভিন্ন ধরনের এনজাইম থাকে। ওইটা কি করে? সূর্যের আলোটা শোষণ করে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করে। সালোক সংশ্লেষণ করে। সালোক সংশ্লেষণ করলে ভাইয়া কি হবে? ওই সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ হচ্ছে খাবার তৈরি করবে। খাবার বলতে ভাইয়া কি বুঝাইতেছি? C6H12, শর্করা জাতীয় খাবার তৈরি করবে। তাহলে বুঝতে পারতেছস কি হয়? আমাদের পাতার মধ্যে ভাইয়া কি আছে? প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে। ওই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড যেটা, সেটা কি করে? সূর্যের আলোটার সাহায্যে আমাদের হচ্ছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করে কি তৈরি করে? আমাদের শর্করা জাতীয় খাবার তৈরি করে। কেন ভাইয়া ক্লোরোপ্লাস্টেই কেন হবে? কারণ ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোক সংশ্লেষণের যে উদ্ভিদের যেই আমাদের সূর্যালোকের যে শক্তিটা নিবে, ওই শক্তি নেওয়ার মতো রঞ্জক পদার্থগুলা শুধুমাত্র ক্লোরোপ্লাস্টেই থাকে। এই জন্য ক্লোরোপ্লাস্ট থাকে বলেই পাতার মধ্যে কি তৈরি হইতে পারে ভাইয়া? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি হতে পারে। বুঝাইতে পারছি? তাহলে খাদ্য প্রস্তুত করা কেন বলছি? কারণ হচ্ছে যে আমাদের পাতার মধ্যে আমাদের কি থাকে ভাইয়া? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি করে ভাইয়া? ক্লোরোপ্লাস্ট হচ্ছে যে সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি তৈরি করে? খাদ্য প্রস্তুত করে। এবার যদি আসি হচ্ছে যে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের ভাইয়া বর্ণ কি বলছোস? বর্ণ হচ্ছে বিভিন্ন রকম হইতে পারে। উদ্ভিদের বিভিন্ন বর্ণ কি হয়? ফুল, ফল, এগুলো হয়, তাই না? এটার কাজ কি? ফুল যদি বিভিন্ন রঙের হয়, লাভ কি? আকর্ষণীয় দেখায়। কাকে আকর্ষণ করবে? অবশ্যই হচ্ছে যে পরাগায়নের জন্য বিভিন্ন রকমের হচ্ছে যে পতঙ্গ, আমাদের কি আমাদের পতঙ্গকে আকর্ষণ করবে যাতে পরাগায়ন হইতে পারে। তাহলে এটা কিসে সাহায্য করে? আমাদের পরাগায়নে সাহায্য করে। এটা হতে পারে যে প্রত্যেকটা আছে ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। আচ্ছা, আমি কি অন্য কিছু লিখছি? আমি তো এটাই লিখলাম মনে হয়, পরাগায়নে সাহায্য করে। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখ আমাদের হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের ভাইয়া কাজ কি? লিউকোপ্লাস্ট যেহেতু হচ্ছে যে চিন্তা কর মাটির নিচে আছে, তাহলে এটা কি খাবার তৈরি করতে পারবে? আচ্ছা ঠিক আছে, তোরা খুব অ্যাডভান্স বলতেছ। চিন্তা কর মাটির নিচে আছে, প্রথম কথা সূর্যের আলো যাইতেছে না, তার মানে বুঝতে পারলাম এখানে খাদ্য প্রস্তুত হবে না।
দেখ মাটির নিচে আছে, তার মানে কি এখানে আমাদের যে পতঙ্গ যেগুলো চিন্তা করা হচ্ছে যে পতঙ্গের কথা, যদি মৌমাছির কথা চিন্তা করো, মৌমাছি কি মাটির নিচে ঢুকে পরাগায়ন করতে পারবে, পরাগায়নে সাহায্য করতে পারবে না, তাহলে পরাগায়নও হবে না। তাহলে এখানে কি হবে, শুধুমাত্র খাদ্যটা হচ্ছে সঞ্চয় রাখবে। বুঝাইতে পারছি কেন খাদ্য সঞ্চয় হবে? কারণ এটা মাটির নিচে থাকে ভাইয়া, মাটির নিচে থাকলে তো সূর্য নাই, সূর্য নাই মানে কি এখানে খাদ্য তৈরি হইতে পারতেছে না। মাটির নিচে আছে বল মানে কি, মাটির নিচে আছে মানে পরাগায়নও হইতে পারতেছে না। তাহলে শুধুমাত্র এটা কাজ কি, খাদ্যগুলোকে সঞ্চয় করে রাখা। বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে, আমার হচ্ছে মোটামুটি হচ্ছে যে প্লাস্টিক পড়ানো শেষ। আমি শুরু থেকে কি পড়াইছি একটু রিক্যাপ করি। দেখ আমাদের হচ্ছে প্লাস্টিককে ভাইয়া কি বলি, প্লাস্টিককে হচ্ছে কোষের রান্নাঘর বলি। কেন রান্নাঘর বলি আশা করি বুঝতে পারছোস। কারণ প্লাস্টিকের মধ্যে যে থাইলাকয়েডগুলো থাকে, এই যে আমি যে থাইলাকয়েড, এক সেকেন্ড, আমাদের এই যে হলুদ করে যেটা দেখাইতেছি থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মধ্যে ভাইয়া কি থাকে, থাইলাকয়েডের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে যে আমাদের সূর্যের আলো অ্যাকসেপ্ট করার জন্য, সূর্যের আলোটা গ্রহণ করার জন্য বিভিন্ন ধরনের পিগমেন্ট থাকে বা রঞ্জক পদার্থ থাকে। ওইগুলো ভাইয়া কি করে, সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে। আর ওই খাদ্যটা আমাদের হচ্ছে যে উদ্ভিদের প্রত্যেকটা সেলের মধ্যে ছড়ায় পড়ে। তাহলে বুঝতেই পারতেছোস আমাদের আলটিমেটলি প্লাস্টিকটা ভাইয়া কি করতেছে, খাবার তৈরি করতেছে। কিসের মাধ্যমে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করতে পারতেছে। এই জন্যে প্লাস্টিককে আমরা কি বলি, কোষের রান্নাঘর বলি। প্লাস্টিকের চিত্র আঁকলাম, প্রচুর ইম্পর্টেন্ট। প্লাস্টিকের চিত্র কিন্তু আঁকতে জানতেই হবে, তোর সিকিউতে আসুক না আসুক। একটা জিনিস আমি বলি তোদের হচ্ছে যে, আমি বলি এসএসসিতে একটা চ্যাপ্টার আছে রেচন, কিডনি চ্যাপ্টার, দেখছস কখনো? খুলে দেখছস? তোদের এসএসসিতে একটা, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে যে এসএসসিতে যখন ছিলাম তখন হচ্ছে এই যে রেচন চ্যাপ্টারটা কিডনির চিত্রটা প্রচুর ভালো মতো শিখে গেছে, বুঝছস। কিন্তু আমি যখন হচ্ছে টেস্ট পরীক্ষা দিতে গেলাম তখন দেখছি যে এই চ্যাপ্টারে হচ্ছে যে মানে ওই চ্যাপ্টারের কিডনি থেকে কোনো কোয়েশ্চেনই করে নাই, খালি একটার মাত্র খ করছে, ক আর খ করছে। বুঝতে পারছি? ধর আমি পড়ে গেছি পুরো চ্যাপ্টারটা ভালো করে, কিন্তু দেখলাম যে একটা সিকিউর মাত্র ক আর খ করছে। আমি কি করছি, খয়ের মধ্যে যে চিত্র এঁকে দিয়ে আসছি। আমার কথা হলে আমি এত কষ্ট করে পড়ে আসছি, আমি কেন এই জিনিসটা দিব না? আচ্ছা ঠিক আছে, তোদের এরকম হচ্ছে যে চিত্রগুলো অবশ্যই শিখে যাবি, যেখানেই পারস চিত্র দিবি। চিত্র আঁকা হচ্ছে যে বায়োলজির টিচারে একটা জিনিস মনে রাখবি, আমার কাছে কেন জানি মনে হয় বায়োলজির টিচাররা হইতেছে ইংলিশের প্রতি খুবই অবসেসড। মানে তুই যদি ইংলিশে কিছু টার্ম ব্যবহার করস, বায়োলজির টিচাররা প্রচুর খুশি হয়। তারপর কিসের প্রতি? সেটা হচ্ছে চিত্র। তুই চিত্র ভালো আঁকতে পারস, বায়োলজিতে মার্কস ইজিলি অনেক ভালো তুলতে পারবি। তাহলে ইংলিশ, চিত্র। তোরা দেখবি আমি যখন হচ্ছে যে বায়োলজি পড়াইতেছি, আমি কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশে লেখা ট্রাই করি। আমি অবশ্যই বাংলাগুলো বলি, বাট ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত হওয়া অনেক ইম্পর্টেন্ট। বায়োলজির টিচাররা, বিশ্বাস কর এটা কোনো ধারণা না, এটা সত্যি কথা, বায়োলজির টিচাররা যখন দেখে একটা ছেলে হচ্ছে যে একটা ছেলে মেয়ে ইংলিশে লিখছে, একটু ইংলিশের টার্মগুলো ব্যবহার করছে, লাইক ক্লোরোপ্লাস্ট, আমাদের হচ্ছে ল্যামিলি ট্যামিলি, এগুলো যদি তুই ব্র্যাকেটে ইংলিশে একটু লিখে ফেলতে পারোস, তা হচ্ছে চিত্র দিতে পারোস, তখন টিচাররা বুঝে যায় যে হচ্ছে তুই কতটুকু পড়ে আসছস। বাট তুই যদি গদবাদা হচ্ছে সিকিউ লিখে যাস, লাস্টে লেখা হচ্ছে উদ্দীপকের বক্তব্যটি যথার্থ, এই লেখা দেখে কখনো ভালো নম্বর তুলতে পারবে না। বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে প্লাস্টিকের প্রকারভেদ পড়ছিলাম। প্লাস্টিকের কত প্রকার ভাইয়া? প্লাস্টিক হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, দেন হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট। আমি জাস্ট পার্থক্যটা পড়াইছি ভাইয়া, বিশ্বাস কর পার্থক্যের মধ্যে সব কিছু পড়াই ফেলছি। তোদেরকে এখান থেকে রঞ্জক পদার্থগুলো মাস্ট জানতে হবে, কোন রঞ্জক পদার্থের জন্য কোন বর্ণ ধারণ করে, এগুলো কিন্তু খুবই প্যাচ লাগে। আমারও এখন বলতে গেলে প্যাচ লাগে, বলি একটা লিখি আরেকটা, এরকম সেমভাবে তোদেরও হবে। এগুলোর জন্য কি করতে হবে ভাইয়া? প্রচুর লিখতে হবে। বায়োলজি না লিখে কখনোই হচ্ছে যে মনে থাকবে না। সিম্পল কথা যদি বলি, মানে গদবাদা একটা কথা আছে না, মুখস্থ হবে না, সব কিছুই তোরে মুখস্থ করতে হয়। বিশ্বাস কর, ম্যাথ, ফিজিক্স সব তোরে কোনো কিছুই হইতেছে তুই বুঝে তুই ইজিলি মনে রাখতে পারবি। তোরা অনেকে হচ্ছে যে ড্রিম নিচ্ছস হচ্ছে মেডিকেলে আসবি, মেডিকেলে কোন জিনিসটা মুখস্থ না করে পার করবে আমি জানি না, প্রত্যেকটা জিনিস তোরে মুখস্থ করতে হবে। বাট মুখস্থ করার আগে কি করতে হবে? বুঝতে হবে। বুঝতে পারাটা ইম্পর্টেন্ট, ওই বোঝানোর জন্য আমরা আসি। বাট তোরে বাসায় বসে মুখস্থ করাটা যাতে ইজি হয়, ওই কাজটা ইজি করে দিব। বাট তোরে বাসায় অবশ্যই পড়তে হবে, সব কিছুই মনে রাখতে হয়, সব কিছুই মুখস্থ করতে হয়। ম্যাথ, ফিজিক্স যা আছে, এটা যারা বলে মুখস্থবিদ্যা ভয়ঙ্কর, অবশ্যই মুখস্থবিদ্যা ভয়ঙ্কর যারা না বুঝে মুখস্থ করে। বুঝে মুখস্থ করা আমার কাছে মনে হয় কোনো দোষের না। তুই যদি সব কিছুই বুঝস, আবার যদি অনেক এক্সট্রা ট্যালেন্টেড থাকে, পড়েই মনে রাখে, এরকম যদি হস তাহলে আলাদা ব্যাপার। বাট যদি তুই বুঝে তোর মনে না থাকে, তাহলে অবশ্যই জিনিসগুলো বারবার পড়তে হবে, লিখতে হবে, দেন জিনিসগুলো দেখবি যে মনে থাকে আর কি। আমরা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এগুলো পার্থক্যগুলো পড়ছিলাম। এখন দেখ তোদেরকে বই থেকে যদি আমি দাগায় দেওয়ার চেষ্টা করি, বইয়ে কী কী আছে।
দেখ প্লাস্টিডকে ভাইয়া কি বলি, প্লাস্টিডকে হচ্ছে যে আমাদের কোষে একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এখানে কি হয়, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদকে বর্ণময় আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। আমরা অলরেডি সব কিছু বলে ফেলছি। ইভেনচুয়ালি তুই বলতে পারবি খাদ্য প্রস্তুত করে কে ভাইয়া, খাদ্য প্রস্তুত করে হচ্ছে যে আমাদের ক্লোরোপ্লাস্ট করে, আমাদের হচ্ছে খাদ্য প্রস্তুত করে ক্লোরোপ্লাস্ট। খাদ্য সঞ্চয় রাখে কে ভাইয়া, খাদ্য সঞ্চয় রাখার জন্য দায়ী হচ্ছে লিউকোপ্লাস্ট, তাই না? তারপর হচ্ছে তোরা যদি বলি যে হচ্ছে উদ্ভিদে বর্ণময় আকর্ষণীয় করে, এটার জন্য কে দেয় ভাইয়া, এটার জন্য ক্রোমোপ্লাস্ট দেয়। তুই এখন আলাদা আলাদা করেই বলতে পারি। হ্যাঁ ঠিক আছে, বলছিস, ঠিক বলছিস। এরপর যদি আমি ক্লোরোপ্লাস্ট আলাদা করে জানতে চাই, এই চিত্রটা কিন্তু মাস্ট জানতেই হবে, আঁকতেই হবে তোরে। এরপরে ক্লোরোপ্লাস্টের কথা যদি চিন্তা করি, ক্লোরোপ্লাস্ট এখানে কি লিখছে, সবুজ রং। আমরা জানি ক্লোরোপ্লাস্টের বর্ণ কেমন, সবুজ। কেন হয় বলে ফেলছি, ক্লোরোফিলের জন্য আমাদের ক্লোরোপ্লাস্টের বর্ণ কেমন হয়, সবুজ হয়। প্লাস্টিডের যে গ্রানা, এই গ্রানাতে সূর্যলাকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, বলে ফেলছি তাই না? আমার যে প্লাস্টিডের গ্রানা বলছে এখানে, বাট আমরা জানি গ্রানার মধ্যে কী থাকে, অনেকগুলো থাইলাকয়েড থাকে। থাইলাকয়েডের মধ্যে আমাদের কি থাকে, সূর্যালোককে অ্যাকসেপ্ট করার জন্য, গ্রহণ করার জন্য অনেক ধরনের ফটোপিগমেন্ট থাকে। ফটো মানে হচ্ছে বোঝায় আলো, পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ। মানে ওই যে সূর্যের যে আলোটাকে অ্যাকসেপ্ট করার জন্য বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে আমাদের থাইলাকয়েডের মধ্যে থাকে। আর এই থাইলাকয়েডে থাকার কারণে আমাদের কি হইতে পারে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হইতে পারে। দেখ, সৌরশক্তি ফার্স্ট অফ অল হচ্ছে স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। কি বলছে ভাইয়া এখানে সিম্পল জাস্ট আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কথা বলছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ভাইয়া কি হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমাদের পানি এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে আমরা কি তৈরি করি, আমরা হচ্ছে যে শর্করা, হ্যাঁ শর্করা তৈরি করি। আচ্ছা ঠিক আছে। এরপরে যদি আসি, এরপর হচ্ছে প্লাস্টিডে ভাইয়া কি থাকে, ক্লোরোফিল থাকে। তোরা কি এখন বলতে পারে প্লাস্টিডে ক্লোরোফিল থাকে বলে কি সবুজ দেখায়? আর হচ্ছে যে আমি যদি তোকে কোশ্চেন করি ক্লোরোপ্লাস্টে কি থাকে, ক্লোরোপ্লাস্টে কি থাকবে ভাইয়া, ক্লোরোপ্লাস্টে থাকবে হচ্ছে ক্লোরোফিল থাকবে। আর এই ক্লোরোফিল থাকার জন্যই ক্লোরোপ্লাস্টের বর্ণ কেমন হয়, সবুজ হয়। আচ্ছা, এছাড়াও বলছে কি, এছাড়াও এখানে ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জক থাকতে পারে, মনে রাখতে পারলে ভালো। আমাদের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল ছাড়াও আরেক ধরনের রঞ্জক পদার্থ থাকে, সেটা হচ্ছে ক্যারোটিনয়েড আর ক্যারোটিন কিন্তু এক না। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ক্রোমোপ্লাস্ট মানে কি ভাইয়া, ক্রোমোপ্লাস্ট হচ্ছে বিভিন্ন রঙের ধারণ করবে। কি কি হইতে পারে, সেটা হচ্ছে জ্যান্থোফিল রঞ্জক পদার্থের জন্য হচ্ছে কী রং ধারণ করবে, হলুদ। ক্যারোটিনের জন্য কমলা, ফাইকোএরিথ্রিনের জন্য লাল, ফাইকোসায়ানিনের জন্য কেমন হবে, নীল বর্ণ ধারণ করবে। এই বিভিন্ন রঙের ধারণ করে, লাভ হয়ে কী হয়, আমাদের ফুল পাতা উদ্ভিদের বিভিন্ন অঙ্গ আকর্ষণীয় হয়ে ওঠে। আকর্ষণীয় হইলে কি হবে, আকর্ষণীয় হলে পরাগায়নে সাহায্য করা এদের হচ্ছে প্রধান কাজ। এরপরে যদি আসি লিউকোপ্লাস্টের কথা, লিউকো শব্দের অর্থ মানে কি ভাইয়া, লিউকো মানে হচ্ছে যে বর্ণহীন, মানে যে জিনিসটা কোনো হচ্ছে কালার থাকবে না। এই লিউকোপ্লাস্টে কোনো কি রঞ্জক পদার্থ থাকবে না, কোনো রঞ্জক পদার্থই থাকবে না। যেখানে সূর্যের আলো পৌঁছাবে না সেখানেই কি থাকবে, সেই সব কোষেই শুধুমাত্র হচ্ছে যে লিউকোপ্লাস্ট থাকবে। কোথায় কোথায় থাকতে পারে ভাইয়া, মূলে, ভ্রূণে, জনন কোষে থাকতে পারে। 3টা উদাহরণ আছে, প্রচুর ইম্পর্টেন্ট। কোথায় থাকে না, কোশ্চেন আসবে নিচের কোথায় লিউকোপ্লাস্ট থাকে না। তোরা জানোস কোথায় থাকে, 3টা জায়গায় থাকে, মূল, ভ্রূণ আর একটা হচ্ছে জনন কোষ। এদের প্রধান কাজ কি ভাইয়া, এদের প্রধান কাজ হইতেছে খাদ্য সঞ্চয় করা। বুঝাইতে পারছি? তোরা কি বুঝতে পারছোস যা যা বলছি? আচ্ছা ঠিক আছে, এরপরে আসি হচ্ছে গলগি বডি। আচ্ছা, গলগি বডি কে আবিষ্কার করে জানোস? গলগি বডি হচ্ছে যে ক্যামেলো গলগি নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করে। তার নাম অনুসারেই আমরা হচ্ছে যে এটাকে কি বলি, গলগি বডি বলি। তিনি কিসের মধ্যে আবিষ্কার করে, তিনি হচ্ছে পেঁচার উপর পরীক্ষা করে। পেঁচার নিউরনের কোষের মধ্যে পরীক্ষা করে, মানে স্নায়ুতন্ত্রের যে কোষগুলা, সেই কোষগুলা পরীক্ষা করে ওইখানে দেখতে পায় গলগি বডি নামে কিছু একটা আছে। তখন তিনি ওইটাকে তার নাম অনুসারে কি নামকরণ করে, গলগি বডি নামকরণ করে। তাহলে দেখ, আমরা এখন পড়বো হচ্ছে যে গলগি বডি কে নামকরণ করে, ক্যামেলো গলগি। তোদের বইয়ে যেহেতু নাই, মনে রাখা লাগবে না গলগি বডি। আমি যদি গলগি বডির চিত্র আঁকতে চাই, গলগি বডি দেখতে কেমন হয়,
দেখ ভাই যা আঁকছি এটাই হচ্ছে যে গলগি বডির কোনো মতো একটা চিত্র আঁকছি। এখানে তোরা বাহিরের দিকে যে একটা লম্বাকার যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে এই জিনিসটা, এটাকে ভাইয়া কী নামকরণ করি? এটাকে বলেছে সিস্টার্নি বলি, সিস্টার্নি। আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র গোল্লা গোল্লা যে আঁকছি এগুলাকে আমরা কি বলি ভাইয়া? ভেসিকল বলি। ভেসিকল মানে বোঝায় হইতেছে ছোট গহ্বর, ভেসিকল বলি। তাহলে ভেসিকল যেহেতু ছোট গহ্বর, এখানে যেহেতু আরও বড় কিছু আছে, তাহলে এগুলো কেমন হইলো? বড় গহ্বর। বড় গহ্বরগুলোকে ভাইয়া কী নামকরণ করি? বড় গহ্বরগুলোকে আমরা বলেছে ভ্যাকিউল বলি। ভেসিকল বলতে বোঝায় ছোট গহ্বর, আর ভ্যাকিউল বলতে বোঝায় বড় গহ্বর, ভ্যাকিউল। তারপর হচ্ছে যে আমাদের এরপর আর কি আছে? না, এরপর আর কিছু নেই, এটাই আমাদের হচ্ছে যে আমি যদি গলগি বডির চিত্র আঁকতে চাই তাহলে কী হবে? দেখ ভাই, আমি যদি বইয়ে দেখাই, বইয়ের মধ্যে এই যে লম্বাকার যে অংশগুলা, এগুলাকে ভাইয়া কী বলি? এগুলাকে বলি সিস্টার্নি। আর এই যে বড় বড় যে গোল্লা গোল্লা, সেগুলাকে বলি বৃহৎ ভ্যাসিকল, বা এটাকে আমরা আরও সুন্দর ভাষায় কী বলতে পারি? ভ্যাকিউল বলতে পারি। ভ্যাকিউল বলতে বোঝায় বড় গহ্বর আর কি, ভ্যাকিউল। আর ছোট ছোট যে গহ্বরগুলা, সেগুলাকে আমরা কি বলি? সেগুলাকে বলে হচ্ছে ভেসিকল বলি, ক্ষুদ্র ভেসিকল অথবা ভেসিকল বলি। ভেসিকল মানে ক্ষুদ্র গহ্বর, আর বড় যে বৃহৎ যে ভেসিকল লেখছে এটাকে আরও সুন্দর ভাষায় ভ্যাকিউল লেখা যায়। আচ্ছা, গলগি বডির ভাইয়া কাজ কি? গলগি বডির কাজ হইতেছে আমাদের বিভিন্ন ধরনের যেই পদার্থ আমাদের কোষের মধ্যে তৈরি হয়, সেগুলোকে কি করা? সেগুলো হচ্ছে যে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে প্যাকেটিং করা, তারপর হচ্ছে প্রোটিন সঞ্চয় করা। এগুলো হচ্ছে আমাদের গলগি বডির কাজ। আমি যদি বইয়ে চলে যাই, দেখ বইয়ের মধ্যে দেখানোর চেষ্টা করি। আমাদের গলগি বডিটা হচ্ছে প্রধানত কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে পাওয়া যায়, বাট এখন কিন্তু উদ্ভিদ কোষেও পাওয়া যাইতেছে ও গলগি বডিটা। এখানে আমাদের কী কী থাকতেছে? সিস্টার্নি থাকতেছে, কয়েক ধরনের ভেসিকল। কয়েক ধরনের ভেসিকল বলতে ভাই কী বুঝাইতেছে? এখানে ছোট ভেসিকল থাকতে পারে, বড় ভেসিকল থাকতে পারে। বড় ভেসিকলগুলোকে আমরা কি বলি ভাইয়া? বড় ভেসিকলগুলোকে আমরা বলেছি ভ্যাকিউল বলি। এটার কাজ কি? এটার কাজ হইতেছে পানি বিয়োজন সম্পন্ন হয়। পানি বিয়োজন সম্পন্ন হয় মানে কি? আমি তোরে বলি, আমাদের বিভিন্ন সেলের মধ্যে কি থাকে? উৎসেচক থাকে। উৎসেচক মানে কি? উৎসেচক মানে হচ্ছে এনজাইম। তাহলে এই এনজাইমগুলো কী হসে? এই এনজাইমগুলো যে সিস্টার্নির পাশে আসে, এটা হচ্ছে পানিকে ভেঙে দেয়। এটা হচ্ছে যে কোষ রাসায়নের জন্য প্রচুর ইম্পর্ট্যান্ট, পানিকে ভাঙা। তাহলে দেখ কী হয়, আমাদের যে বিভিন্ন সেলের মধ্যে কি থাকে? উৎসেচক থাকে। উৎসেচক মানে কি ভাইয়া? উৎসেচক মানে হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে। এগুলা কি করে? আমাদের সিস্টার্নির কাছে এসে পানিকে ভাঙতে সাহায্য করে। তাহলে এটা অবশ্যই গলগি বডির একটা কাজ। সেটা কি? পানি বিয়োজন সম্পন্ন হয়। কোথায় সম্পন্ন হয়? সিস্টার্নির কাছে এসে সম্পন্ন হয়। কে করে? উৎসেচকের মাধ্যমে, উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। এরপরে যদি আসি, এরপরে কি হয়? আমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের পদার্থ নিঃসরণ হয়েছে, ওই পদার্থগুলোকে নিজের মধ্যে সঞ্চয় করে রাখা। আমি যদি মোস্ট ইম্পর্টেন্টলি বলতে চাই, কী সঞ্চয় করে রাখে? প্রোটিন সঞ্চয় করে রাখে। আমাদের গলগি বডি কী সঞ্চয় করে? প্রোটিন সঞ্চয় করে রাখতে পারে মাঝে মাঝে। তাহলে গলগি বডি থেকে খুব বেশি জানতে হবে না, 2-3টা লাইনই আছে, জাস্ট 2-3টা লাইন। কি ভাইয়া? 2-3টা লাইন হইতেছে ফার্স্ট অফ অল গলগি বডির চিত্রটা। গলগি বডির চিত্র কেমন? আমাদের সিস্টার্নি থাকে, বৃহৎ ভেসিকল অথবা ক্ষুদ্র ভেসিকলগুলো থাকে। এটার কাজ কি? আমাদের সিস্টার্নির কাছে এসে আমাদের যে উৎসেচকগুলো থাকে, উৎসেচক এসে ভেঙে আমাদের কি তৈরি করে? পানিটাকে বিয়োজন করে। এছাড়াও হইতেছে এটা হচ্ছে কোষের বিভিন্ন অঙ্গাণুর সাথে সম্পর্ক মেনটেন করে, প্রোটিন সঞ্চয় করার সাথে এটা হচ্ছে জড়িত থাকে। এটাই হচ্ছে যে আমাদের গলগি বডি নিয়ে পড়াশোনা। এরপরে যদি আমি আসি হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমার কাছে, আমি যে রাইবোজোমটা একটু পড়ানোর চেষ্টা করি। রাইবোজোম কই? হ্যাঁ বল। গলজি বডি কি মুখস্থ করা লাগবে? গলগি বডি মুখস্থ করা লাগবে কি না? আচ্ছা, গলগি বডি নিয়ে আচ্ছা আমি তোলে একটু কী মুখস্থ করতে হবে আমি এটা একটু লিখে দিই। দেখ, গলগি বডি কাজটা লিখে দিই, মুখস্থ করতে হবে না। দেখ আমি বলে ফেলছি, আমার কথার মধ্যে চলে আসছে। কাজ 3টা, জাস্ট 3টা কাজ একটু মনে রাখার চেষ্টা কর। 3টা কাজ কি ভাইয়া? ফার্স্ট অফ অল হচ্ছে, দেখ আমাদের হচ্ছে যে উৎসেচক পানি বিয়োজন করে, এটা হচ্ছে প্রথম কাজ। উৎসেচকগুলো এখানে এসে পানি বিয়োজন করে। পানি বিয়োজন মানে কি? বিয়োজন মানে কি জানোস? বিয়োজন মানে ভাঙা আর কি, বিয়োজন করে বা ত্যাগ করে, এই টাইপের চিন্তা করতে পারস। এরপর এটা কি করে? 2 নম্বর হচ্ছে যে আমাদের প্রোটিন সঞ্চয় করে, বলছি তাই না? প্রোটিন সঞ্চয় করার কথা, প্রোটিন সঞ্চয়। 3 নম্বর ভাইয়া যদি আরেকটা কাজ লিখতে চাই, আরেকটা কাজ কি হবে? আরেকটা কাজ হইতেছে আমাদের হরমোন নিঃসরণ করা। হরমোন মানে কি? হরমোনের কথা জানোস? হরমোন জিনিসটা কি? না ভাই। আচ্ছা, হরমোন নিঃসরণ করা, হরমোন ব্যাপারটা বলতেছি। দেখ আমি তোর
আমাদের বডির মধ্যে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড থাকে। গ্ল্যান্ড মানে কি ভাইয়া? গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি। এখন গ্রন্থি মানে কি আবার? গ্রন্থি মানে হচ্ছে ধর তোর কাছে একটা থলে আছে, থলে মানে কি একটা ব্যাগের কথা চিন্তা কর। এই ব্যাগের মধ্যে ধর অনেক কিছু নিয়ে পরিপূর্ণ আছে। এখন ব্যাগটাকে যদি তুই চাপ দেস বা ব্যাগটাকে যদি তুই উপর করস, তখন ভিতরে যা আছে তা বের হয়ে যাবে, তাই না? গ্ল্যান্ড বা গ্রন্থিও সেম, এর একটা থলের মতো। এটার ভিতরে বিভিন্ন ধরনের জিনিস জমা থাকে। তাহলে ভাই কী কী জিনিস জমা থাকতে পারে? দুই ধরনের জিনিস হইতে পারে। এই দুই ধরনের জিনিসকে গ্ল্যান্ডটা কীভাবে হচ্ছে যে পদার্থগুলোকে বের করতেছে ওই অনুযায়ী ভাগ করতে পারি। কেন কিভাবে? একটাকে বলতে বহিঃখরা, আরেকটাকে বলেছে অন্তঃখরা। বহিঃখরা অন্তঃখরা মানে কি ভাইয়া? মানে দেখ, আমি বলতেছি আমরা থলের কথা, থলেগুলাকে বলি গ্ল্যান্ড। আর থলে থেকে যে ভিতরে যা যা আছে সেটা কিভাবে বের হয় সেটা অনুযায়ী আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, বহিঃখরা আর অন্তঃখরা। বহিঃখরাতে কি হয় ভাইয়া? ধর হচ্ছে যে আমি যদি গ্ল্যান্ডের চিত্রটা আঁকি, এই যে গ্ল্যান্ড আঁকলাম, এখান থেকে হচ্ছে একটা নালীর মাধ্যমে এটার ভিতরে যা যা আছে এই নালীটার মাধ্যমে যেখানে যাওয়ার কথা, যেখানে প্রয়োজন সেখানে চলে যাবে। ধর এই একটা ধর সেলের মধ্যে যাওয়ার কথা, সেলে চলে আসলো, কিন্তু এই কীভাবে আসবে ভিতরের পদার্থগুলা? নালীর মাধ্যমে। আর অন্তঃখরাতে কী হয় ভাইয়া? অন্তঃখরাতে কোনো নালী থাকে না। এই যে গ্ল্যান্ডের ভিতরে যে পদার্থগুলা, সেগুলো হচ্ছে যে আশেপাশে যে ব্লাড যে ভেসেলগুলা, রক্তনালী, ওই রক্তনালীর মধ্যে ভিতরে পদার্থগুলোকে ছেড়ে দেয়। এখন তোরা আমাকে একটু চিন্তা করে বল, কোন পদার্থগুলা বেশি দূরে যাবে বলতো? তোরা কি আমার সাথে আসোস? বুঝছস নাকি আরেকবার বলবো? দেখ, বহিঃখরা বলতে বুঝাইতেছি ভাইয়া যেই সকল গ্ল্যান্ডের সিক্রেশন বা গ্ল্যান্ডের ভিতরে যে পদার্থগুলা সেগুলা সিক্রেশন বা ক্ষরণ করে একটা নালীর মাধ্যমে। আর আমাদের অন্তঃখরা বলতে বুঝাইতেছি যেই সকল গ্ল্যান্ডের ভিতরে যেই পদার্থগুলা সেগুলা ক্ষরণ বা ইংলিশে বলে সিক্রেশন করে রক্তনালীর মাধ্যমে। রক্তনালীর মধ্যে গিয়ে হচ্ছে যে আমাদের বারবার এটা কি আসে, রক্তনালীর মাধ্যমে। তাহলে কোন পদার্থগুলো বেশি দূরে যাবে? অবশ্যই রক্তনালী, কারণ আমাদের পুরো বডিতে রক্তগুলো ছড়ায় আছে, একবার রক্তে আসলেই পুরো বডিতে ছড়ায় যাবে। ঠিক সেমভাবে আমাদের অন্তঃখরা যে সকল পদার্থ এই যে ক্ষরণ হইতেছে না, ওগুলাকে আমরা কি বলি? হরমোন বলি। আর এই যে বহিঃখরা যে সকল পদার্থ সেগুলোকে আমরা ভাইয়া কি বলি? এনজাইম বলি। তাহলে তোরা বুঝতেই পারতেছিস হরমোন জিনিসটা কি ভাইয়া? হরমোন জিনিসটা হচ্ছে অন্তঃখরা পদার্থ। এগুলো হচ্ছে একটা গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, ক্ষরণ হয়, রক্তের মাধ্যমে বডির বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে। আর এনজাইম কি ভাইয়া? আমাদের এই যে গ্ল্যান্ড বা গ্রন্থি থেকেই ক্ষরণ হয়, বাট ক্ষরণটা কিভাবে হয়? নালীর মাধ্যমে। এই ভিতরে যে পদার্থগুলো, তখন এই পদার্থগুলোকে আমরা কি নামকরণ করি? এনজাইম নামকরণ করি, বা বাংলাতে সেটাকে কি বলতে পারি? উৎসেচক বলতে পারি। বুঝছস? আচ্ছা, কাজ লিখতে গেছিলাম, বুঝছস? আমি কি জানি কিসের কাজ লিখতেছিলাম, গলগি বডি কাজ লিখছি। এই তিনটা কাজ যদি মনে রাখতে পারো তোদের বইয়ে আর কিছু লাগবে না। দেখ, চিত্র আর হচ্ছে তিনটা কাজ খুবই ইজি। উৎসেচকগুলো পানি বিয়োজন করে, প্রোটিন সঞ্চয় করে, হরমোন নিঃসরণ করে। হরমোন নিঃসরণ করা মানে তো বুঝাইতে পারছো, বুঝতে পারছো আশা করি। এই যে হরমোনগুলো যে গ্ল্যান্ডের মধ্যে যে জমা আছে না, এগুলাকে বাহিরে বের করতে সাহায্য করে কে? আমাদের হচ্ছে গলগি বডি। বুঝছস? আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আমি আসি হচ্ছে যে রাইবোজোমটা পড়াই। রাইবোজোম মানে কি? রাইবোজোম ওয়ার্ডটা শুনে কি বুঝতেছে আগে এটা বল। ওয়ার্ডটা শুনে কি মনে হইতেছে? রাইবো ওয়ার্ডটা মানে কি? রাইবো ওয়ার্ডটা বলতে বোঝা হইতেছে রাউন্ড, বুঝছস? গোল থেকে আসছে, রাউন্ড। আর জোম মানে তো মেবি বলছিলাম তো দেখে না, কি মনে আছে? জোম মানে কি? জোম মানে বুঝাইতেছে বাহু বা বডি, এই টাইপের বুঝায় আর কি। তাহলে বুঝতেই পারতেছিস রাইবোজোম বলতে বোঝায় হইতেছে গোলাকার দানাদার পদার্থগুলো। তাহলে রাইবোজোম বলতে ভাইয়া কি? রাইবোজোম বলতে বোঝায় যে রাউন্ড মানে গোলাকার অথবা দানাদার পদার্থ। রাইবোজোম এইরকম টাইপের থাকে ভাইয়া। রাইবোজোমে যদি তোদেরকে একটা জিনিস মনে রাখতে বলি, রাইবোজোমের কাজটা কি হবে? প্রোটিন সংশ্লেষণ করা। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন সিনথেসিস করা, তৈরি করা। তাহলে রাইবোজোমের একটা কাজ যদি মনে রাখতে হয়, ওই একটা কাজ কি হবে ভাইয়া? রাইবোজোমের কাজ হইতেছে প্রোটিন সঞ্চয় করা। বুঝছস কি রাইবোজোমের ব্যাপারে? রাইবোজোম হচ্ছে যে গোলাকার দানাদার পদার্থ ভাইয়া। এটার কাজ কি? এটার কাজ হইতেছে প্রোটিন সংশ্লেষণ করা। এটাই হইতেছে আমাদের রাইবোজোমের কাজ। আমি যদি এখন তোদেরকে বইয়ে দেখাইতে চাই রাইবোজোম কোথায় থাকবে। রাইবোজোমকে আমরা একটা কথা বলছিলাম, মনে আছে? সর্বজনীন অঙ্গাণু, মনে আছে?
তাহলে রাইবোজোম প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষে এদেরকে পাওয়া যাবে। এরা কেমন হয়? ঝিল্লিবিহীন হয়। গতকাল ক্লাসে কে জানি কোয়েশ্চেন করছিলি, আমাদের হচ্ছে রাইবোজোম হচ্ছে ঝিল্লি ছাড়া। ঝিল্লি ছাড়া মানে কি? ঝিল্লি ছাড়া বা ঝিল্লিবিহীন বলতে বোঝায়, ধর এটা একটা কোষীয় অঙ্গাণু, এটার বাইরে যদি আবরণ থাকে তখন সেটাকে বলবো হচ্ছে ঝিল্লিযুক্ত। মানে আর যদি আবরণ না থাকে, আবরণ বলতে ভাইয়া কি বুঝাইতেছেন? কোষ ঝিল্লি। মানে বাহিরে যদি কোষ ঝিল্লি না থাকে, আমাদের আবরণটা না থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? ঝিল্লি। না থাকলে ঝিল্লিবিহীন, আর যদি থাকে তখন কি বলবো? ঝিল্লিযুক্ত বলবো। এরকম টাইপের পদার্থ কোনটা? রাইবোজোম, যেটা আমাদের কি থাকে না, কোনো ঝিল্লি অথবা পর্দা থাকে না। এটা মূল কাজটা কি ভাইয়া? এটা মূল কাজ হইতেছে প্রোটিন সংশ্লেষণ করা। রাইবোজোমের একটা কাজই যদি তোদেরকে মনে রাখতে হয়, সেটা একটা কাজ কি হবে? আমাদের প্রোটিন সংশ্লেষণ করা। প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু রাইবোজোমের একটা কাজ। এটা কি করে? প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করে রাইবোজোমে হয়ে থাকে। আচ্ছা, প্রোটিনের পলিপেপটাইড চেইনের ব্যাপারটা তোদেরকে একটু বুঝাই। প্রোটিন জিনিসটা কি? প্রোটিন জিনিসটা কি জানোস? প্রোটিন জিনিসটা দেখ, ফার্স্ট অফ অল হচ্ছে রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। প্রোটিন বলতে বোঝায় অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তোরা যদি একটা প্রোটিনকে ভাঙস, তখন হচ্ছে যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পাবি। তাহলে কী হয়? ধর একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিড, এভাবে আমি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আঁকলাম। এগুলো যখন একসাথে থাকবে, একসাথে মিলে গুচ্ছ আকারে কী তৈরি করবে ভাইয়া? প্রোটিন তৈরি করবে। তাহলে একসাথে কীভাবে থাকবে? নিশ্চয়ই একে অপরের সাথে বন্ড তৈরি করবে, বন্ধন তৈরি করবে, তারপরে না একসাথে থাকবে। এই যে মাঝখানে যে বন্ধনটা, এটাকে ভাইয়া কি বলি? এটার বন্ধনটাকে আমরা কি বলি? এটাকে বন্ধনটাকে বলেছে পেপটাইড বন্ধনী। কি বলি? পেপটাইড বন্ধনী। তাহলে বুঝতে পারতেছস? আমাদের আবারও বলতেছি, প্রোটিন জিনিসটাকে, প্রোটিন হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অ্যামাইনো অ্যাসিডের পলিমার বলতে ভাইয়া কি বুঝাইতেছেন? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে আমাদের কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড তো এমনি এমনি থাকবে না, নিশ্চয়ই ওদের মধ্যে কি থাকতে হবে? মানে ওদের মধ্যে একটা টান থাকতে হবে, ওদের মধ্যে আকর্ষণ থাকতে হবে। ওই জিনিসটা কিভাবে মেনটেন হয়? এই পেপটাইড বন্ধনীর মাধ্যমে। একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধনী, আরেকটা অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ধনী, এরকম অনেকগুলো পেপটাইড বন্ধন একসাথে মিলে আমাদের কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। আর রাইবোজোম আমাদের কি করে? এই প্রোটিন বন্ধনটা তৈরি করতে সাহায্য করে। প্রোটিন বন্ধনটা তৈরি করে আমাদের কি তৈরি করে? পলিপেপটাইড চেইন তৈরি করে। তোরা বুঝতেই পারতেছস, পলি মানে অনেক, আর পেপটাইড মানে এই যে মাঝখানে যে বন্ধনী। তাহলে আমাদের রাইবোজোম আমাদের কি করে? পলিপেপটাইড যে বন্ধন, বা এটাকে আমরা বলি পলিপেপটাইড চেইন, পলিপেপটাইড চেইন তৈরি করতে সাহায্য করতেছে। বুঝাইতে পারছি? আমি আরেকবার বলবো নাকি তোরা বুঝছস? আচ্ছা দেখ, ফার্স্ট অফ অল রাইবোজোম ভাইয়া কি করে? রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে। প্রোটিন সিনথেসিস ভাইয়া কিভাবে করে? প্রোটিন আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তোরা যদি নাও জানোস, মনে রাখ, অ্যামাইনো অ্যাসিডের পলিমার। পলিমার জিনিসটা কি? পলিমার বলতে বোঝায় একসাথে ধর হচ্ছে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস মিলে বিশাল বড় একটা জিনিস তৈরি করে, সেটাকে আমরা কি বলি ভাইয়া? প্রোটিন বলি। তাহলে অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো একসাথে মিলে আমাদের কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মধ্যে কী টাইপের বন্ধন থাকে? পেপটাইড বন্ধন থাকে। ওই পেপটাইড বন্ধনগুলা তৈরি করতে আমাদেরকে সাহায্য করে রাইবোজোম, সাহায্য করে। পেপটাইড বন্ধনটা কি একসাথে মিলে আমাদের কি তৈরি করে? পলিপেপটাইড চেন। এই জিনিসটাকে যদি আরও সিম্পল করে চিন্তা কর, ধর মাঝখানে যে বন্ধন, এই একটা বন্ধন, একটা বন্ধন, একটা বন্ধন, একটা বন্ধন, একটা বন্ধন, এভাবে হচ্ছে যে কী তৈরি করতেছে? দেখ, দেখতে জিনিসটা কেমন? একটা চেইনের মতো না? এই জিনিসটা পলিপেপটাইড চেইন বলতে এই জিনিসটাই বুঝাইতেছি। আমি যে গোল্লা গোল্লা আঁকতেছি, এই গোল্লা গোল্লাগুলো কি? গোল্লাগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, এভাবে অ্যামাইনো অ্যাসিডগুলো একসাথে মিলে পলিপেপটাইড চেইন তৈরি করতে কে সাহায্য করে? এটা তৈরি করতে সাহায্য করে হচ্ছে রাইবোজোম। বুঝছস? আচ্ছা, এই জিনিসটা তোদের বইয়ে লেখা আছে। দেখ, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। পলিপেপটাইড চেইন সংযোজন ব্যাপারটা কি বুঝতে পারছস? একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে কি বন্ধন? পেপটাইড। এভাবে অনেকগুলা পেপটাইড মিলে কি তৈরি করে? পলিপেপটাইড চেইন। আর এই পলিপেপটাইড চেইনটা তৈরি করতে কে সাহায্য করে? রাইবোজোম সাহায্য করে। বুঝছস? আচ্ছা, এরপরে যদি আসি, রাইবোজোম ভাইয়া কী করে? রাইবোজোম হচ্ছে উৎসেচক সরবরাহ করে। এখন তোরা কিন্তু জানোস না উৎসেচক মানে কি? উৎসেচক মানে বুঝাইতেছি এনজাইম। আর এনজাইম ভাইয়া কী করবে? তোদেরকে এনজাইমের কথা বলছিলাম। এনজাইম হচ্ছে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলোর গতিটাকে বাড়াবে। তাহলে এনজাইম ভাইয়া কী করে? আমাদের যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া যে গতি বা যেই স্পিডে হওয়ার কথা, ওই স্পিডটাকে বাড়াই দিবে। তোর 2 মিনিটে হওয়ার কথা, সেটাকে 60 সেকেন্ডে নিয়ে আসবে, অথবা 30 সেকেন্ডে নিয়ে আসবে।
এটা হচ্ছে এনজাইমের কাজ। এনজাইমের কাজ হইতেছে রাসায়নিক বিক্রিয়ার গতিগুলোকে বাড়ায় দেওয়া, আর আমাদের রাইবোজোম কি করে, এই এনজাইমগুলোকে সরবরাহ করে যাতে রাসায়নিক বিক্রিয়ার গতিগুলো কেমন হইতে পারে, গতিগুলোকে বাড়ায় দিতে পারে। এই কথাটাই বইয়ে লিখছি, বুঝছস? ক্লাসটা কি বুঝা গেছে নাকি কঠিন করে ফেলতেছি তোদের জন্য? আচ্ছা বুঝছস, সবাইকে বুঝছস? আমি সবার থেকে রেসপন্স চাইতেছি, সবাইকে বুঝছস? আচ্ছা, আজকে 10:50 বেজে গেছে, আর না আগাই, খুব বেশি পড়াইতে পারি নাই, বাট টাইমগুলো কেন জানি অনেক বেশি লাগতেছে, বুঝতেছি না। সমস্যাটা হয় কি, মানে এক্সপ্লেনেশন দিতে গেলে এক্সপ্লেনেশন অনেক দেওয়া যায়, বাট দেখতে হবে যে তোর কতটুকু লাগবে, তোর কতটুকু প্রয়োজন, এটা হচ্ছে তোর মাথায় রাখতে হবে যে আমার এক্সপ্লেনেশন কতটুকু প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিব। সিলেবাস নিয়ে চিন্তা করতে হবে না ভাইয়া, সিলেবাস শেষ হবে কি না, সময় নেই শেষ হবে কি না, তোদের সিলেবাস শেষ করে দিব, বাট তোদেরকে সাথে থাকতে হবে, শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। তোদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে, এটার জন্য আমার একটা জিনিস মাথায় আসছে, ডাউট সলভিং একটা ক্লাস নেওয়া যায়। ডাউট সলভিং বলতে ভাইয়া কী বুঝাইতেছি, ধর একটা চ্যাপ্টার শেষ করলাম আমি, ঠিক আছে, আমি তো শেষ করবোই, কোনো সমস্যা নেই, বাট তুই যখন শেষ করতে যাবি, তুই যখন নিজে পড়তে যাবি, নিজে পড়তে গিয়ে যেই টাইপের প্রবলেমগুলো পাবি, ওগুলো নিয়ে একদিন হচ্ছে যে আমরা কি করব, ডাউট সলভ করবো, যে আচ্ছা এই ওর হচ্ছে যেই জায়গায় সমস্যা ছিল, ওর এই জায়গায় সমস্যা ছিল, যাতে চ্যাপ্টার শেষে কারো কোথাও সমস্যা না থাকে। এটা করা যায় যে তোরা ইন্টারেস্টেড থাকোস। এখন ধর একজন জাস্ট আমাকে প্রবলেম দিলি, রাইবোজোমের এই জিনিসটা বুঝোস না, তো একজনের জন্য তো আমি 1 ঘন্টার ক্লাস নিব না, বুঝছস? চ্যাপ্টার শেষ করি, চ্যাপ্টার শেষ করার পর আমার চ্যাপ্টারের জন্য একটা ডাউট সলভিং একটা ক্লাস নিব, একটা এক্সাম নিব, তখনই মনে হবে আশা করি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, ভরসা রাখতে হবে, বুঝছো স্যার? তোদেরকে একটা কাজ করতে হবে, নিজেদের যে ফ্রেন্ডস আছে, নিজেদের বন্ধু বান্ধব অথবা স্কুলে তো প্রচুর ফ্রেন্ড আছে, সবাইকে জানাইতে হবে যে এরকম একটা জিনিস করতেছে, এরকম একটা জিনিস ক্লাস হইতেছে, যাতে সবারই হেল্প করা যায়, এছাড়া কিছু না। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো, শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।